হ্যাঁ বলো। ভাই যে অরবিটাল অরবিটালের সঠিক একদম মেইন সংজ্ঞাটা একটু জানতে চাইছি। আচ্ছা, অরবিটালের মেইন সংজ্ঞাটা, অরবিটালের মেইন সংজ্ঞাটা হচ্ছে যে দেখো, দেখো অরবিটালের মেইন যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যে আমরা অরবিটালটা কেন বের করি, আমি এটা একটু বলতেছি। হ্যাঁ, অরবিটালটা তোমাদের তোমাদের লেভেলে একটা সংজ্ঞা আছে, হ্যাঁ, কিন্তু অরবিটালের যে তুমি যেটা শুনতে যাচ্ছ আসল সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে অরবিটালটা কেন বের করি আমরা। আমি ওই দিনই বলছিলাম যে এগুলো আমাদের দরকার হচ্ছে কি, ইলেকট্রনটা কোথায় আছে, ইলেকট্রনটা কোথায় আছে সেটা বের করার জন্যই হচ্ছে যে আমরা কি চার পাঁচটা হচ্ছে যে ওই চারটা হচ্ছে কি পড়ছিলাম না, এন এম এল এর মান, এন এর মান, তারপর হচ্ছে যে আমি স্পিন কোয়ান্টাম সংখ্যা এম এর মান, এস এর মান বলছিলাম, যেগুলো তোমাদের লাগবে না। এই যে আমি দেখাই দিচ্ছি একটু, আমি একটু আগে আসি। এই যে কোয়ান্টাম সংখ্যা, এই যে কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে হচ্ছে যে কি আমরা বুঝতাম ইলেকট্রনের অবস্থানটা কোথায়। তো এই যে তার মধ্যে এই দুইটা আমাদের লাগে না, এই দুইটা লাগে। এখানের মধ্যে এল যেটা, সেটা হচ্ছে কি অরবিটাল। এখন অরবিটাল কাকে বলে, এই যে এই আমি এতক্ষণ যা বলছি তার মধ্যে আমার উত্তরটা লুকায় আছে। সেটা কি, সেটা হচ্ছে যে একটা পরমাণুতে পরমাণুতে ইলেকট্রনের থাকার সম্ভাবনা 90 থেকে 95%। আমি সুন্দর করে লিখবো, আমি একটু বলি যে মানে একটা পরমাণুতে ইলেকট্রন যে অরবিটে যে ঘোরাফেরা করতেছে শক্তি স্তরে, সেখানে যেখানে থাকার সম্ভাবনা হচ্ছে 90 থেকে 95%, তাকে অরবিটাল বলে। ঠিক আছে, তাই ইলেকট্রনের থাকার সম্ভাবনা যেখানে 90 থেকে 95%, ওইটাকে হচ্ছে কি অরবিটাল বলে। বুঝতে পারছো, ইলেকট্রনের থাকার সম্ভাবনা যেখানে হচ্ছে 90 থেকে 95%, তাকে হচ্ছে যে অরবিটাল বলে। এটাই হচ্ছে তোমার অরবিটালে মানে মানে একদম স্পষ্ট একটা সংজ্ঞা, যেটা হচ্ছে ইন্টারে পড়ায় আর কি। হ্যাঁ, ইন্টারে পড়ে তোমাদের এখানে আছে অরবিটালের সংজ্ঞাতে কী দেওয়া, অরবিটালের সংজ্ঞা দেওয়া হচ্ছে কি এই শক্তিস্তরগুলো কিছু উপশক্তিস্তর বিভক্ত, যাকে হচ্ছে অরবিটাল বলে, এই টাইপের কিছু একটা ছিল। ঠিক আছে, কিন্তু আসলে অরবিটালের সংজ্ঞাটা হচ্ছে কি, অরবিটালের সংজ্ঞাটা হচ্ছে কি পরমাণুতে ইলেকট্রনটা যে স্থানে 90 থেকে 95% থাকার সম্ভাবনা থাকে, তাকে হচ্ছে কি অরবিটাল বলে। আর হচ্ছে যে আমাদের ইলেকট্রনটা, কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দেখাইছিলাম গত ক্লাসে যে ইলেকট্রনটা কীভাবে ঘুরে, ইলেকট্রন কিন্তু এভাবে এভাবে ঘুরতেছিল না, মনে আছে? একবার এভাবে ঘুরতেছিল, কোনোগুলো এভাবে ঘুরতেছিল, কোনোগুলো এভাবে ঘুরতেছিল। হ্যাঁ, তো আর ইলেকট্রনটা হচ্ছে সব জায়গায় থাকে না, এমন না এখানে পুরোটার মধ্যে ইলেকট্রনটা আছে। ইলেকট্রনটা একটা স্পেসিফিক জায়গায় থাকে, ওই যে যেই জায়গার মধ্যে হচ্ছে কি 90 থেকে 95% সম্ভাবনা বলা যায় যে ওই জায়গায় থাকবে, ওইটাই হচ্ছে অরবিটাল। আর বাকি যে হচ্ছে দুইটা কোয়ান্টাম সংখ্যা আছে, একটা হচ্ছে ছোট হাতের এম আর একটা হচ্ছে ছোট হাতের এস, ওই যে লাস্টে যে দুইটা বাকি ছিল আমি বলছি তোমাদের লাগবে না, এগুলো ইন্টারে পড়া। ওই দুইটা দিয়ে আমরা আরও স্পেসিফিক জানতে পারি ইলেকট্রনটা মানে অ্যাকচুয়ালি কোথায় আছে, অরবিটালে কোন জায়গায় আছে, ওইটা দিয়ে জানতে পারি। এটা আমরা ইন্টারে পড়বো। আচ্ছা, আমার তুমি যেটা জানতে চাইছো অরবিটালের সংজ্ঞা, তুমি বুঝতে পারছো এটা? আচ্ছা, ওগুলো ভিডিও দেখেছি আমরা। আচ্ছা, বুঝছো তুমি? ভাইয়া পিডিএফ দেওয়ার সময় অরবিটাল কাকে বলে এটা একটু লিখে দিও। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিব, আমি হচ্ছে গুছিয়ে লিখে দিব। আর জিনিসটা হচ্ছে অরবিটাল সংজ্ঞাটা এটাই যে পরমাণুতে ইলেকট্রনের যে স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 98%, 90 থেকে 95%, তাকে অরবিটাল বলে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝছি। আচ্ছা, তাহলে আমি তোমরা যে চাচ্ছ আমি সুন্দর করে সংজ্ঞাটা লিখে দিই। ঠিক আছে, যে আমাকে বলছে তার হচ্ছে যে আমার কথাটা পছন্দ হয় নাই, যার কারণে সে হচ্ছে কথা বলতেছে না। কথা পছন্দ হয় না, তার মানে যে কারেন্ট গেছে ওয়াইজে মানে না না চলে না, গেছে তুমি এই না কারণে। তুমি না তুমি না, আমাকে আরেকজন হচ্ছে জিজ্ঞেস করছিল, সে কথা বলতেছে না আমি এখন। আমি বুঝছি বুঝছি, যে জিজ্ঞেস করছিল আপনাকে হ্যাঁ, আচ্ছা তাহলে। ওর কথাই বলতে। আচ্ছা, ওর কথা, তুমি ওর কথা, তোমার খবর কেমনে? পাশাপাশি বাড়ি, ও আচ্ছা। আমরা একই স্কুলে কাজুরিয়ামাল হাই স্কুল। ও তো একই স্কুল, তুমি নাকি টিকটক বানাও বলে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে তুমি সেই ব্যক্তি যে টিকটক বানাও। কি কইলে আবার আমরা এই খবর। আরে খবর তো ভাই পাই, কত জায়গা থেকে পাওয়া যায় খবর। তো এই টিকটকে তোমার দেখেন ফলোয়ার ভাই, কেমন? আপনার কথা শুনে আমরা এই যে স্কুলের ফ্রেন্ডরা দেখছেন কমেন্ট করতেছে। ও আচ্ছা, আমি ভাইয়া ও সেলিব্রিটি। কমেন্টটা ইয়া করে দিচ্ছি। ওই দেখছেন। ও সেলিব্রিটি না?
জি ভাইয়া। ও তাহলে তোমাদের কমেন্টগুলো একটু দেখি আমি। একটা পোষানি দিয়ে দিলেন, কালকে স্কুলে গেলে এটা প্রচুর কথা হবে। না 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 আচ্ছা কি টিকটক থেকে বাইরে, আচ্ছা পরে আসুন। আচ্ছা না ঠিক আছে, টিকটক করো, সমস্যা নেই, কন্টেন্ট ভালো বানায় আর কি, ছাপড়ি মার্কা কন্টেন্ট বানায় না। জি ভাইয়া। আর হচ্ছে যে মাঝে মধ্যে হচ্ছে যে আমাদের কোর্স নিয়ে, আমাদের ক্লাস নিয়ে, আমাদের পেজ নিয়ে কন্টেন্ট বানাতে পারো চাইলে। ভাই আমি বলছিলাম একটা ছোট একটা শর্ট ভিডিও বানানোর জন্য, পোস্ট করার জন্য আমি বলছিলাম। ও আচ্ছা, আসলে এগুলাতে আমি একদম কাঁচা, বুঝছো, এটা হচ্ছে তোমাদের ফাইম ভাই হচ্ছে যে এগুলাতে একদম মাশাআল্লাহ এগুলো এক্সপার্ট। আমি ফাইন ভাইকে বলছিলাম। ও আচ্ছা আমি ফাইন ভাইকে বলছিলাম, বলতে বানিয়ে দেবে, আর দিল না। আচ্ছা দেখো, যে উত্তরটা দেখছো, হ্যাঁ আচ্ছা বলেন। আচ্ছা আমি শুরু করি, হ্যাঁ ঠিক আছে, আমাদের গল্প শেষ। যে দেখো ওই অরবিটাল কাকে বলে চাইছো, তার সংজ্ঞাটা হচ্ছে এটা, অরবিটাল কোনো পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। সর্বোচ্চ মানে ব্রেকেটে লিখতে পারো কি, ব্রেকেটে লিখতে পারো 90 থেকে 95%, এটা ব্রেকেটে লিখবা, তাকে পারমাণবিক অরবিটাল বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের সমস্যার সমাধান হয়েছে? আচ্ছা ঠিক আছে, সমাধান হয়েছে। তাহলে আসো, গত ক্লাসে আমরা পড়ছিলাম, আচ্ছা ঠিক আছে, তারপরে আসি, আমরা মোটামুটি ইলেকট্রন বিন্যাস কীভাবে করে এটা পড়ে ফেলছিলাম, তাই না? আর হচ্ছে কিছু হচ্ছে যে দেখছিলাম আমরা, আচ্ছা কিছু হচ্ছে ব্যতিক্রম জিনিসগুলো দেখলাম, যে Fe2+ ইলেকট্রন বিন্যাস কী হবে, হ্যাঁ Fe3+ কী হবে দেখে। আসো গতকালকে ক্লাস দিয়ে একটু করে শুরু করি। Fe3+ কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, এটা হচ্ছে কি Fe, তাই না ভাই? অ্যাটম দিয়ে দেখালে বুঝে যাবে ভাই, পেড অ্যাটম আছে, এটা হচ্ছে Fe। না না না, অ্যাটম দিয়ে দেখালে বুঝে যাবে না, এটা দেখো ইলেকট্রন বিন্যাস করতে হবে। দেখো তাহলে দেখো আমাদের এটা হচ্ছে Fe, তাই তো? তো এখান থেকে হচ্ছে যে কি ইলেকট্রনটা Fe3+ কখন হবে? Fe3+ হবে যখন 3+ মানে হচ্ছে কি, যখন ইলেকট্রন চলে যায়, প্লাস মানে হচ্ছে ইলেকট্রন বের হয়ে যাবে, আর 3+ মানে 3টে ইলেকট্রন বের হবে। তো আমরা বলছিলাম আমাদের শেষ শক্তি স্তর আছে, মানে যারা গত ক্লাস করছো তাদের কাছে একদম ক্লিয়ার যে শেষ শক্তি স্তর হচ্ছে এখানে 4। তাহলে অবশ্যই আগে 4 থেকে যাবে, পরে 3 থেকে যাবে। তাহলে আগে 4 থেকে 2টা চলে যাবে, পরে 3 থেকে। এগুলো কি মুখস্থ রাখতে হবে? না না, এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে না, এগুলো হচ্ছে তুমি ইলেকট্রন বিন্যাস করবা। মুখস্থ রাখতে হবে কোনটা? এই যে ইলেকট্রন বিন্যাসটা, যে 1s 2s 2p 3s 3p 3d 4s 3d, এই সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে। যেটা হচ্ছে যে আমরা এখানে এই যে এখানে দেখছিলাম সিরিয়ালটা, আমরা এই যে গত ক্লাসে পড়ছিলাম, এই যে এটা যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। তোমাদেরকে বললাম যদি না পারো ফার্স্ট লাইনটা মুখস্থ রাখবে, এতটুকু মুখস্থ রাখলে তুমি তোমার 9-10 কভার হয়ে যাবে। ঠিক আছে, অ্যাটলিস্ট ফার্স্ট লাইনটা মুখস্থ রাখবা। আর হচ্ছে কোনটাতে কয়টা ইলেকট্রন থাকে এটা তো আমরা দেখছি, এসে থাকে 2টা, পিতে 6টা, ডিতে হচ্ছে 10টা, এবং হচ্ছে এফে 14টা থাকে সর্বোচ্চ। আচ্ছা যাই হোক, তো এখানে দেখছিলাম কি এই যে Fe2+, Fe3+ মানে কি? Fe3+ মানে হচ্ছে কি এই Fe4s থেকে 2টা চলে যাবে। কেন? ইলেকট্রন সব সময় যাবে বাইরের শক্তি স্তর থেকে, কিন্তু ইলেকট্রন প্রবেশ করে কম শক্তি স্তর থেকে, তারপরে বেশি শক্তি স্তর। এখানে 4s2 হচ্ছে কম শক্তি আর 3d হচ্ছে বেশি শক্তি, কিন্তু ইলেকট্রন বের হওয়ার সময় সবচেয়ে বাইরে থেকে বের হবে, আর 4 হচ্ছে সবচেয়ে বাইরে থাকবে, এটা আমরা জানি। তাহলে 4s থেকে একটা চলে যাবে, 2টা চলে যাবে, আর 3d থেকে একটা চলে যাবে। তাহলে কয়টা থাকবে? 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d হচ্ছে 5। ঠিক আছে, তোমাদেরকে মনে ফাহিম বলছিল যে এটা হচ্ছে ওকে হচ্ছে কলেজেও ধরছিল পড়াটা, তাই না? কলেজেও হচ্ছে ভুল করছে। আসলে এটা কমন জিনিস ভুল করা, মানে এটা হচ্ছে অনেক বেশি ভুল করে। তোমাদের হয়তো হচ্ছে যে এটা সহজ লাগতেছে, জিনিসটা অনেক সহজ, কিন্তু যখন এমসিকিউতে আসে তখন তোমরা ভুল করো এটা। এই জন্য আমি তোমাদের কাছে বেশি বেশি এমসিকিউ দেখাই। তোমরা খেয়াল করবা, আমি যখন তোমাদেরকে এমসিকিউগুলো দেখাই তখন তোমরা সোজা জিনিস ভুল করতেছো, হ্যাঁ সবাই পারো কিন্তু ভুল করতেছো। তো ওই জন্য একটু খেয়াল রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এতটুকু যাই। তারপর হচ্ছে তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা আমাদের কাছে মোটামুটি কি একদম ক্লিয়ার আছে। এখন আমাদের জানতে হবে একটু ব্যতিক্রম কি? যদি আমি দেখি ক্রোমিয়াম, ভাইয়া কি প্রশ্ন দেখলে মাথা ঘুরে যায়? আচ্ছা হ্যাঁ, প্রশ্ন দেখলে মাথা ঘুরে যায়, তো মাথাটা না ঘোরানোর জন্য, মাথাকে স্টেবল রাখতে হলে বেশি বেশি আগে মাথা ঘোরানো প্র্যাকটিস করতে হবে। হচ্ছে কি মাথা ঘোরানো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে,
বেশি বেশি প্র্যাকটিস করবো। আর আমাদের সাথে থাকো, এই যে আমি তো মোটামুটি ক্লাসে যে টপিক পড়াচ্ছি ওই টপিকের যা MCQ আসে বোর্ডে আমি তোমাদেরকে দেখাই, তোমাদের থেকে উত্তরগুলো নিই, সমাধান করে দিই। আচ্ছা, +3 বলতে 3টে ইলেকট্রন মাইনাস হয়েছে, হ্যাঁ 3টে ইলেকট্রন মাইনাস, তার মানে হচ্ছে কেন প্লাস মানে হচ্ছে 3টে ইলেকট্রন বের হয়ে গেছে, হ্যাঁ প্লাস মানে হচ্ছে 3টে ইলেকট্রন বের হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু আসছো তোমাদের কনফিউশন আছে, আমি আরেকটা প্রশ্ন দিই, এটা ক্লিয়ার করে যাই আমরা। এটা যদি ক্লিয়ার করে যাই, আচ্ছা আফসানা মেম ভাই এতক্ষণ ছিল না তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাস্ট আরেকবার ক্লিয়ার করে যায়, আমি আরেকটা কোশ্চেন দিই যে 3+ মানে 3টে ইলেকট্রন বের হবে, আর বের হওয়ার সময় কি অবশ্যই শেষের থেকে আগে বের হবে, যেমন 4 থেকে আগে বের হবে তারপরে 3D। আচ্ছা এখন যদি আমি বলি এই কি কোনটা বলা যায়, দাঁড়া আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে লাইক আচ্ছা Cl মাইনাস এটা ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p কত ছিল দেখো তো, এখানে হচ্ছে কি 4 আর 6 10 10 2 12, তাহলে 3p 5 ছিল তাই না, হ্যাঁ 5 ছিল। কিন্তু এখন হচ্ছে এখানে একটা মাইনাস আছে, প্লাস মানে ইলেকট্রন ত্যাগ করে, মাইনাস মানে ইলেকট্রন গ্রহণ করে, তো এখানে কয়টা মাইনাস, একটা মাইনাস, তাহলে ইলেকট্রন একটা গ্রহণ করছে, একটা গ্রহণ করলে কত হবে 3p আর 5 থাকবে না, কি হয়ে যাবে 3p6। এই যে এগুলো হচ্ছে যে একটু 19-20 করে MCQতে আসে, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, আমরা ক্রোমিয়াম একটা দেখি ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস সবাই করো তো দেখি নিজের খাতায়, আর সাথে আমার সাথে একটু বলো যে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d বলো হ্যাঁ হচ্ছে তো বলো, 3d5 হতো না, আচ্ছা 3p6 3d5 বলছো। আচ্ছা দেখি আমরা এখানে হচ্ছে কয়টা, 4টা 6টা 10টা 10টা 12টা 12টা 18টা 20টা আর 25টা, কিন্তু আমাদের হচ্ছে 24টা। 3d5 কি হওয়ার কথা ছিল 3d, আচ্ছা হওয়ার কথা ছিল 3d4, ঠিক আছে 3d4। আচ্ছা হ্যাঁ আমি ওইটাই ব্যাখ্যা করার জন্য এটা নিয়েছি, ঠিক আছে তুমি পারো ভালো, থ্যাংক ইউ তোমাকে। যারা পারে না তাদের জন্য একটু ব্যাখ্যা করে দিই আমি, যে এটা হচ্ছে 3d4, কিন্তু এটা হচ্ছে ভুল। কারণ কি, কারণ হচ্ছে যে পরমাণু অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় হচ্ছে কি শক্তিশালী বেশি হয়, স্থিতিশীল বেশি হয়। কি বলছি, অর্ধপূর্ণ, আচ্ছা হ্যাঁ জাওয়াত লিখছো যে হ্যাঁ তোমারটা ঠিক আছে, অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল। তাহলে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল হয়, অর্থাৎ ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 10টা। এখন যখন ডি অরবিটালে 5টা থাকবে, এটাও সর্বোচ্চ শক্তি মানে সর্বোচ্চ স্থিতিশীল, এও কারোর সাথে বিক্রিয়া করতে চাইবে না, স্থিতিশীল, ও হচ্ছে যে স্থিতিশীল, ঠিক আছে। মানে যখন অর্ধপূর্ণ আছে মানে 5, 10-এর অর্ধেক হচ্ছে 5টা আছে বা 10টা আছে, তো যখন ওরা কাছাকাছি চলে, যেমন যখন D4 হয় আর হচ্ছে এদিকে D9 হয়, একদিকে হচ্ছে D4 দিলাম, একদিকে D9, যখন ওরা 5-এর কাছাকাছি চলে আসে, আচ্ছা এটা এই যে এখান দিয়ে দিই, এই কিছু D4 আর এই কিছু D9, এই দেখো যখন হচ্ছে যে কি এই 4টা 5-এর কাছাকাছি, মানে কি 4 5-এর খুবই কাছে না, খুবই কাছের সংখ্যা না, যখন ওরা 4-এ চলে আসে তখন সে আর কি থাকতে পারে না, সে উত্তেজিত হয়ে যায়, ঠিক আছে, বা সে আর থাকতে পারে না, সে চায় কি আমি স্থিতিশীল বেশি হব, এই জন্য এটা করার জন্য সে কি করে, সে একটা ইলেকট্রন নিয়ে ফেলে, কারণ হচ্ছে ডি অরবিটালে তোমার ডি অরবিটাল 10টা থাকতে পারে, সে একটা তো নিতেই পারে, কোনো সমস্যা নাই। আর একটা কার থেকে নিবে, উচ্চ শক্তি স্তর থেকে, কার থেকে উচ্চ শক্তি স্তর, সেটা হচ্ছে 4s থেকে, সেটা হচ্ছে এই যে 4s থেকে, এই যে 4s থেকে একটা ইলেকট্রন সে তার মধ্যে নিয়ে ফেললে কি হয়, তার ডি অরবিটালটা বেশি স্থিতিশীল হয়। ডি অরবিটালটা কি হয়, 4s2 হবে না, 4s2 হবে না, 4s2 হইতো, কিন্তু সমস্যা হচ্ছে কি যে সে ডি অরবিটালটা যখন 4 হয় তখন সে চায় অর্ধপূর্ণ করতে, সে 4 এসে, যেমন ধরো আমরা কম্পিটিশনে কি হই, যখন একদম শেষ দিকে আসে তখন হচ্ছে কি এই আমার ধৈর্য হারাই ফেলি, যে না আমি শেষ করব, জিনিসটা এমন, যখন সে 4-এ আসে, 4-এ যখন আসে তখন সে চায় যে আমি 5 হব, যখন সে 9-এ আসে তখন সে চায় সে আমি 10 হব, কারণ অর্ধপূর্ণ করতে চায় বা পূর্ণ করতে চায়।
তখন কি করে ইলেকট্রন উত্তেজিত হয়ে লাফালাফি শুরু করে, ঠিক আছে। লাফালাফি শুরু করলে কি হয় 1s2 2s2 2p6 3s2 3p6, এই যে 4s থেকে একটা ইলেকট্রন 3d-তে চলে গিয়ে 3d-কে পূর্ণ করে এবং এটা বেশি স্থিতিশীল হয়। তাহলে ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা না, ঠিক আছে। এরকম ব্যতিক্রম আছে কয়েকটা, ব্যতিক্রমগুলো তোমরা একটু দেখে নিবা। আরেকটা হচ্ছে কপার 29, ঠিক আছে। আরও কয়েকটা ব্যতিক্রম আছে, এটা একটু তোমরা দেখে নিও তোমাদের ইয়ে থেকে ভাইয়া একটু পর। আচ্ছা দেখি কে কি বলছিল একটু পরে, আমি আসলে বুঝি নাই কথাটা। আচ্ছা দেখো, কপারের ক্ষেত্রে দেখা যায় 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত হওয়ার কথা ছিল কপারে? 3d 9 এমন হওয়ার কথা ছিল, কিন্তু এখানেও একই অবস্থা। যখন সে 9-এ আসে তখন সে আর কি ঠিক থাকতে পারে না, সে কি করে, সে পূর্ণ করতে চায়, 10-এর কাছাকাছি যাইতে 10-এ যাইতে চায়, তখন সে লাফালাফি শুরু করবে। লাফালাফি শুরু করে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d 10, এই যে তখন হচ্ছে যে সে এটা করে, এটা হচ্ছে ভুল। আচ্ছা এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় খ নাম্বারে আসে ভাইয়া, একটু পর পর কথা আটকে যায়, আসে না। আচ্ছা সবার কি এই সমস্যা হচ্ছে যে আমার কথা কিছুক্ষণ পর আটকে যাচ্ছে, এরকম হচ্ছে? ও আচ্ছা, তাহলে সবার হচ্ছে না, তার মানে হ্যাঁ যার হচ্ছে তার হচ্ছে একটু নেটের সমস্যা করতেছে, একটু নেটটা দেখো ঠিক করা যায় কিনা। আচ্ছা আমাদের এখানে সমস্যা হইলে হচ্ছে সবারই সমস্যা হবে জিনিসটা। আর হচ্ছে আমার সামনে আসলে একটা চালানো আছে, আচ্ছা যেটা দেখছে এটা হচ্ছে আমাদের খ নাম্বারে আসে পরীক্ষায়। খ নাম্বারে বলে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো, তখন তোমার এই যে অর্ধপূর্ণ বা পূর্ণ কথা ব্যাখ্যা করতে হবে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে তোমাদের বই একটা প্যারা দিয়ে দিচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, ওই প্যারাটা লিখলেই এনাফ, ঠিক আছে। ওই প্যারাটা লিখবো, এটা খুবই সুন্দর, তোমাদের কেমিস্ট্রি বইটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে, তো এটা দেখলেই তোমরা পারবা। এতটুকু ক্লিয়ার তো না সবার? জি ভাইয়া। আচ্ছা ক্লিয়ার, তাহলে আমরা হচ্ছে সামনে কারো সমস্যা থাকলে আমাকে বলবা। আচ্ছা ঠিক আছে, দুইটা কথা, একটা হচ্ছে পারমাণবিক ভর, আণবিক ভর। আচ্ছা দেখি আমাকে দুইটা পার্থক্য বলো তো। আণবিক ভর হচ্ছে অণুর ভর আর পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ভর। এই তো সাবাস, অণুর ভর, পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ভর, ঠিক আছে। আমরা কিছুক্ষণ পরে এমসিকিউ সলভে যাব, যে আণবিক ভর হচ্ছে অণুর ভর আর পরমাণবিক ভর হচ্ছে পারমাণবিক ভর। তোমরা যে ইলেকট্রন বিন্যাস দেখছো, ইলেকট্রন বিন্যাসে কি থাকে, ইলেকট্রন বিন্যাসে যে ভরগুলো দেওয়া থাকে এগুলো সব হচ্ছে পারমাণবিক ভর, কারণ ইলেকট্রন বিন্যাসে পরমাণু আকার দেওয়া থাকে। দেখিও ইলেকট্রন বিন্যাসে কখনো কি O2 থাকে? থাকে না, O থাকে, কারণ এটা হচ্ছে পরমাণু আর এটা হচ্ছে অণু। তাহলে ইলেকট্রন বিন্যাসে যেটা থাকে এটা হচ্ছে এক কথা হচ্ছে পরমাণু। তাহলে আমাদের পরমাণুর ভর আর অণুর ভর, আণবিক ভর হচ্ছে অণুর ভর, আমরা বুঝছি। এখন আসলে আমাদের আণবিক ভর বের করতে হয়, ঠিক আছে। কয়েকটা আণবিক ভর বের করবো আমরা। আসো আমরা এটা একটা কি বলে এটাকে, একটা হচ্ছে যে এমসিকিউর মাধ্যমে দেখি, তাহলে আমাদের জন্য আরও সহজ হবে। আচ্ছা তোমাদের জন্য কিছু এমসিকিউ রাখছি আমি এখানে। আচ্ছা এই যে এখান থেকে এটাকে আমি নিয়ে যাই, আচ্ছা এটাকে কপি করে নিয়ে আচ্ছা দেখি এটা থেকে আসে, এটা দিয়ে এই অঙ্কটা দিয়ে আমরা হচ্ছে বুঝে যাবো এমসিকিউটা দিয়ে। কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি? আপেক্ষিক আণবিক ভর বেশি, আণবিক ভর বলছে, আণবিক ভর, ঠিক আছে। আচ্ছা এখানে আপেক্ষিক শব্দটা কেন ইউজ করছে এটার একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ আপেক্ষিক শব্দটা কেন ইউজ করে আমি এই ব্যাখ্যাটা একটু পরে দিব, অন্য কিছু করানোর সময় এটা বলে দিব। তোমরা আপাতত আসো আণবিক ভর কেন বলে, আপেক্ষিক শব্দটা নিয়ে আমরা একটু পরে কাজ করছি। আচ্ছা আণবিক ভর, তাহলে আসো দেখি আমরা সবগুলো আমরা বের করবো, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড কীভাবে বের করবো? সবগুলো, এখানে হাইড্রোজেন আছে হচ্ছে যে 2টা, তাহলে হাইড্রোজেনের পরমাণবিক ভর এগুলো সব দেখো, এখানের মধ্যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন একটা পরমাণু,
সালফার একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, 3টা পরমাণু। তাহলে এগুলো সবগুলো পারমাণবিক ভর আছে, এগুলোকে সিম্পলি যোগ করে দিব। যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে তাকে কয়টা হাইড্রোজেন আছে? 2টা আছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম, প্লাস প্লাস সালফারের পারমাণবিক ভর হচ্ছে কত? 32, তাহলে সালফার আছে একটা, প্লাস প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 16, তাই না? 16। এগুলো তোমাদের মুখস্থ আছে আশা করি, যে এটা তোমার ওই পর্যায় সারণীর মধ্যেই দেওয়া আছে, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 ইন্টু কয়টা আছে? 4টা আছে, ঠিক আছে? তারপর সবগুলোকে যদি আমরা যোগ করি আমাদের উত্তর আসে কত? 98। সালফিক অ্যাসিড অবশ্যই 98 আসবে। ক, আচ্ছা দেখি না আমরা ক খ সবগুলো দেখি, সমস্যা নাই। আমরা জিনিসটা করলে একবার কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর আমাদের প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করতে করতে এমন প্র্যাকটিস করতে হবে যেগুলো মুখস্থ করে ফেলতে হবে। কেন মুখস্থ করতে হবে? কারণ হচ্ছে যে তোমাদের দেখবা যখন ষষ্ঠ অধ্যায়ে যাবো আমরা, আচ্ছা যখন ষষ্ঠ অধ্যায়ে যাবো দেখবা যে ম্যাথ করতে হচ্ছে, অনেক ম্যাথ করতে হবে। তো ম্যাথ সবগুলোর মধ্যেই এই যে এখানে যে যৌগগুলো আছে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে তখন ওখানে লাগবে। তখন আর তুমি এত কষ্ট করবা না, মুখস্থ বসে দিতে পারবে। আসো দেখি, তারপর এটা দেখি, হাইড্রোজেন আছে একটা, নাইট্রোজেনের ভর হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে কত? 16 ইন্টু 3, 16 ইন্টু 3, তাহলে কত হয় বলবা তোমরা? আচ্ছা তোমরা বলো খ নাম্বারের উত্তর কত বলো? গ ঘ সবগুলো উত্তর বলতে থাকো তোমরা, তোমাদের কমেন্টে লিখতে থাকো, বা তোমরা হচ্ছে কেউ বলো। হাইড্রোজেন আছে 2টা, 1 প্লাস কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন আছে 16 ইন্টু 3। আচ্ছা HCl আছে একটা, আর Cl দেখি আমাকে বলতো কেউ Cl এর ভর কত? এটা নিয়ে একটু কনফিউশন হয় সবার। ক্লোরিনের ভর কত? দেখি তোমরা বলো, দেখি পারো কিনা, যে ক্লোরিনের ভর কত? এটা নিয়ে হচ্ছে সবার কনফিউশন করে, ক্লোরিনের ভরটা পারে না। 35.5। ভেরি গুড, 35.5। হ্যাঁ 35.5। তাহলে এটা হচ্ছে সত্যি, এটা হচ্ছে সবাই ভুল করে আর কি, অনেকের হচ্ছে ভুল হয়, ওই জন্য বললাম তোমরা ভালো স্টুডেন্ট, তোমাদের ভুল হয় না আর কি। হ্যাঁ কিন্তু আমি অনেক স্টুডেন্ট পড়াইছি যাদের হচ্ছে জিনিসটাতে অনেক সমস্যা থাকে। ঠিক আছে, তাহলে বলো কোনটার উত্তর কত হয়? এটা হয় যে কত? হ্যাঁ একটু বলতে থাকো তোমরা। 37.5। আচ্ছা ক নাম্বারটা, তাই না? ক নাম্বার 98। আর পরে দুইটা কত গুণ করো? 63 আনসার। আর গহ 62। গ 62। তাহলে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে এটা। তাহলে আমরা একটা এমসিকিউর মাধ্যমে আমাদের টপিক একটা শেষ করে ফেললাম, যে পারমাণবিক ভর আর আণবিক ভরের পার্থক্যটা। ঠিক আছে, এটা সবার ক্লিয়ার তো না? জি ভাইয়া। আচ্ছা ক্লিয়ার আছে। তাহলে পারমাণবিক ভর আর আণবিক ভর শেষ আমাদের। আসো তাহলে এখন আমাদের নতুন টপিক, যেটা থেকে আমি আপেক্ষিক জিনিসটা ব্যাখ্যা করব, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর এটা কি জিনিস? তোমরা মুখস্থ করে আসছো যে আপেক্ষিক পারমাণবিক ভর অক্সিজেন হচ্ছে 16, নাইট্রোজেনের 14, কার্বনের 12, এভাবে মুখস্থ করে আসছো। অ্যালুমিনিয়ামের কত বলো তো সবাই? 27। ভেরি গুড, অ্যালুমিনিয়াম হচ্ছে 27। তো তোমরা হচ্ছে এবার মুখস্থ করছো অ্যালুমিনিয়াম 27। তো এটা কোত্থেকে আসছে কেউ কি জানো? মানে এটা জিনিসটা কোত্থেকে আসছে? আচ্ছা দেখি, আমরা হচ্ছে দেখো, যদি আমি একটা মৌল নিই, মৌলের একটি পারমাণবিক ভর, ঠিক আছে, একটা মৌলের একটা যদি পরমাণু নিই, কয়টা পরমাণু? একটা মৌলের একটা পরমাণু নিলে সেটা খুবই কম আসবে, মানে আমি লিখে দিই খুবই কম। ঠিক আছে, একটা মৌলের যদি আমি একটা পরমাণুকে মানে ভর মাপি, ভরটা মাপার পরে দেখবা এটা খুবই কম আসছে, অনেক কম মানে অনেক কম। তো এত কম মান নিয়ে হচ্ছে যে কি আমাদের ডিল করা সম্ভব না, যে আমরা যে সবসময় ইউজ করবো, ম্যাথে ইউজ করবো, তারপর হচ্ছে বিভিন্ন ইমপ্লিমেন্ট করবো, বিভিন্ন রাসায়নিক জিনিসপত্র বানাবো। তো এত কম মান নিয়ে হচ্ছে কি হিসাবগুলো করা সহজ হয় না। তুমি দেখবা যত কম ছোটো মানগুলো আসবে ওগুলো ক্যালকুলেটরে হিসাব করতে একটু ঝামেলা বেশি। কেন একটা দেখা দশমিক পর হচ্ছে ইদিক সিদিক মান নিলেই উত্তরটা অনেক চেঞ্জ চলে আসে।
তো তারা কি করলো, তারা চিন্তা করলো যে আমাদের এই ছোটো মানটাকে আমরা কোনোভাবে একটু বড় করা যায় কিনা, ছোটো মানকে কোনোভাবে বড় করা যায় কিনা। তো এই বড় করার জন্য তারা কিছুর সাথে তুলনা দেওয়া শুরু করলো। আমি তোমাদেরকে এর আগেও প্রথম ক্লাসে বলছিলাম আপেক্ষিক শব্দের মানে হচ্ছে তুলনা। তুলনা আপেক্ষিক শব্দটা মানে হচ্ছে কি করা, তুলনা করা, মানে একটার সাথে একটাকে ফিক্স ধরে তার সাথে তুলনা করা। তোমাদেরকে মনে হয় ফাইন ফিজিক্সও পড়াইছে যে আপেক্ষিক জিনিসটা কি, আপেক্ষিকতা জিনিসটা কি, যে একটার সাথে তুলনা করা। এখন তুলনা করার জন্য আমার কাউকে ফিক্স ধরতে হবে। কাউকে ফিক্স করে ধরবো। এখন আসো, কোনো একটা ছোটো মানকে কখন আমরা কীভাবে বড় মান করতে পারি। তোমরা ক্যালকুলেটর হাতে নাও সবাই, তোমরা ট্রাই করে দেখবা কোনো একটা ছোটো মানকে কীভাবে বড় মানে রূপান্তর করা যায়। সেটার টেকনিক আছে। সেটা হচ্ছে কি, তুমি ছোটো মানকে ছোটো মান দ্বারা ভাগ করো, একটা ছোটো মানকে একটা ছোটো মান দ্বারা ভাগ করো, মানে আরও একটা ছোটো মান দ্বারা ভাগ করো, তখন দেখবো মানটা হচ্ছে বড় চলে আসছে। বুঝতে পারছো? মানে একটা খুবই ছোটো মানকে একটা খুবই ছোটো মান দিয়ে ভাগ করো, দেখবা উত্তরটা চলে আসবে বড়। তাহলে এটা হচ্ছে যে এটা হয়, তুমি এটা হচ্ছে ম্যাথের একটা কনসেপ্ট, যে একটা ছোটো মানকে, মানে ছোটো বলতে কীরকম ছোটো, পয়েন্টের কম, ঠিক আছে, 0 পয়েন্টেরও কম, মানে পয়েন্টের সামথিং এই টাইপের মান, 0 পয়েন্ট সামথিং সামথিং মানে 0.000 সামথিং এই টাইপের মানগুলোকে যখন একটা খুবই ছোটো মানকে একটা আরও খুবই ছোটো মান দ্বারা ভাগ করবা, তখন দেখবা যে মানটার মান বড় আসছে। তখন তারা চিন্তা করলো যে আমরা কী করি, একটা কাউকে ফিক্স ধরে নিই। তো তারা কাকে ফিক্স ধরলো, তারা হচ্ছে ফিক্স ধরলো হচ্ছে যে কাকে, কার্বন 12 আইসোটোপ। কার্বনে মনে আছে আমরা পড়ছিলাম, আইসোটোপ আমরা পড়ে ফেলছি, যে কার্বনের হচ্ছে কয়টা, কার্বনের 12, 13, 14 তিনটা আইসোটোপ দেখা যায় কার্বনে, ঠিক আছে। এই কার্বনের তিনটা আইসোটোপের মধ্যে যে 12 আইসোটোপ, এই 12 আইসোটোপের ভরের 1/12 অংশকে 1/12 অংশ, দেখো কার্বন 12 আইসোটোপের ভর, এটা ভর খুবই কম হবে, তাই না? এটা ভর অনেক কম হবে, অলরেডি একটা ভর কি অনেক কম না, যে একটা আইসোটোপের কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরটা এমনিই কম। তো ওইটাকে কী করছে, 1/12 ভাগ করছে, মানে ওই ভরটাকে 12 ভাগ করছে। 12 ভাগ করে যেটা আসে এটা তো আরও কম হবে, তাই না? যে একটা কম মানকে 12 দ্বারা ভাগ করছে, তার মানে এটা আরও অনেক কম মান আসবে। এই ছোটো মানটাকে আমাদের যে মৌলের একটি পরমাণুর ভর আছে, এই ছোটো মান দ্বারা যদি ভাগ করে আমরা একটা আলটিমেটলি বড় মান পাবো, ঠিক আছে। তো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তো এই যে 1/12 অংশ, এটার মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা মানটা কত, এটা মানটা হচ্ছে যে 1.66 × 10⁻²4, ঠিক আছে, গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা আপেক্ষিক শব্দটা কেন আনছি, কারণ হচ্ছে যে পরমাণুর ভর এত কম হয়, একটা পরমাণুর ভর যেটাকে মাপা যায় না, যেটা দিয়ে আমরা হিসাব করতে পারি না। হিসাবে সহজ করার জন্য আমাদের মানটাকে একটু বড় করা উচিত। এই বড় করার জন্য আমরা জানি একটা খুবই ছোটো মানকে একটা খুবই ছোটো মান দ্বারা ভাগ করলে জিনিসটা উত্তরটা হয়ে যায় বড়। তো এই খুবই ছোটো মানকে খুবই ছোটো মান দ্বারা ভাগ করার জন্য আমার খুবই ছোটো মানকে একটা ধরে নিতে হবে, ওইটাকে ফিক্স ধরে নিতে হবে। আমরা ফিক্স ধরলাম কার্বন 12 ভরের, এটাকে আমরা মেপে নিলাম যে কার্বন 12 আইসোটোপের ভর, এটাকে আমরা 12 ভাগ করলাম। 12 ভাগ করার পরে আমার মানটা আসলো 1.66 × 10⁻24 গ্রাম। তো দেখো একটি মৌলের পারমাণবিক ভর খুবই কম, সেটাকে যদি আমি আরও ছোটো একটা মান দ্বারা ভাগ করি, তখন উত্তরটা কী হয়, অনেক বেশি চলে আসে, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে কি, সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে কি, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু, যদি সেটা হচ্ছে কি মৌলের একটি পরমাণু ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের ভরের 1/12 অংশ। তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে এটা, ঠিক আছে, যে একটা মৌলের পারমাণবিক ভর নিলাম, এটার মানটা খুবই ছোট, সেটাকে আমরা আরও ছোটো মান দ্বারা ভাগ করে আর একটা বড় মান পাবো। তাহলে একটা করি, সেটা হচ্ছে যে কি আমাদের বইয়ে যে এক্সাম্পলটা আছে আমরা ওইটাই করাই, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে করছে তারা। অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভরকে, যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর হচ্ছে যে প্রশ্ন দিয়ে দিয়েছে যে 4.482 × 10⁻23 গ্রাম, ঠিক আছে। আর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণু ভর আমরা কত জানি, 1.66 × 10⁻24 গ্রাম। দেখো এটা
এটা যা এটার থেকে এটা আরও ছোটো, কারণ এটা -24, তাহলে ছোটো মানকে আরও ছোটো মান দ্বারা ভাগ করছি, মানটা উত্তর আসবে বড়। এটা তোমরা ক্যালকুলেটর করতে পারো যে আসবে 27। অবশ্যই ক্যালকুলেটর করার সময় পুরো মানটা নিবা, ক্যালকুলেশন পুরো মানটা নিবা, আর সাথে হচ্ছে যে কি আমাদের ব্রেকেট দিয়ে কাজ করবা, ঠিক আছে, নাইলে উত্তরটা মিলে না। 27। তাহলে দেখো একটি পরমাণু ভর ছিল খুবই কম, এই যে মাত্র এতটুকু -23, মানে বুঝছো ইনভার্সের উপরে ইনভার্স মানে 23 আছে, এটা অনেক কম। এটাকে আমরা কম মান দিয়ে ভাগ করে আমরা বড় একটা মান নিছি। এখন দেখো তোমরা 27 দিয়ে হিসাব করা খুবই সহজ, তাই না? আচ্ছা, আমার এই কনসেপ্টটা বুঝছো কি না, আপেক্ষিক কথাটার কনসেপ্ট বুঝছো? তোমরা কি আছো আমার সাথে? জি ভাইয়া বলেন। আচ্ছা, তোমরা বুঝতে পারছো জিনিসটা? জি ভাই, একটু কষ্ট করে আবার একটু বুঝান। আচ্ছা, আবার বুঝাবো, সমস্যা নেই, বাকিরা বলো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমি আরেকবার বুঝাবো, সমস্যা নেই। আমাদের টিকটক স্টার বুঝছো? আচ্ছা, আরেকটা বার বুঝান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা কি টিকটকারই কথা বলছো? আচ্ছা, এই তুমি কি রাগ করতেছো? রাগ করো না, ঠিক আছে? বর্তমানে আপনার স্টুডেন্ট। আচ্ছা, আমার রাগ করো না, আমি দুষ্টামি করতেছি, ঠিক আছে? না না ভাইয়া, না না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার রিপিট করি, তোমরা মাইক্রোফোনটা বন্ধ করো। যে আচ্ছা, ঠিক আছে। আমরা তো পারমাণবিক ভর দিয়ে কাজ সেরে দিতে পারতাম, কিন্তু এটার সাথে আপেক্ষিক লাগানোর দরকার কি ছিল? কারণ হচ্ছে মৌলের একটা, আমরা পারমাণবিক ভর মানে ওইটা ভর করবো আর কি, ওইটাকে ভর করে যা পাইতা। তো কোনো একটা মৌল নিলে তার একটা, যদি আমি একটা পরমাণুকে ভর মাপি তাহলে এটা খুবই কম আসে, মানে খুবই কম মানে অনেক কম। এই যেমন ধরো আমরা অ্যালুমিনিয়ামের নিছি, অ্যালুমিনিয়ামের মান আসে হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামকে যখন ভর করে, একটা পরমাণুকে ভর করে, তখন মান আসে যে এত গ্রাম আসে। তো এটা তো ভাই এমনি অনেক বেশি কম। এখন এই কম মান নিয়ে তো তোমার ডে টু ডে লাইফে, যেমন এই কম মান নিয়ে হচ্ছে সারাক্ষণ হচ্ছে তুমি ম্যাথ করবা, তারপর হচ্ছে কেমিক্যাল রিয়েকশনগুলো করবা, ওখানে হচ্ছে হিসাব করে দিবা, এটা সম্ভব হয় না। ক্যালকুলেটর মানগুলো বসানো ঝামেলা, সব কিছু নিয়ে এই কম মানটা, তার মধ্যে হচ্ছে কম মানের মধ্যে পয়েন্টের পরে যদি একটু 19-20 হয় সংখ্যাগুলো, দেখা যায় মানটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এই কম মানকে আমরা একটু কী করব, মডিফাই কী করব, এটাকে বড় মান করব, কম মানকে বড় মান করব। কম মানকে বড় মান করার একটাই টেকনিক, সেটা হচ্ছে কি কম মানকে আরও কম মান দ্বারা ভাগ করো। তোমরা ক্যালকুলেটর করে দেখিও, একটা ছোটো মানকে একটা ছোটো মান দ্বারা ভাগ করো। ছোটো বলতে কত, 1-এর বেশি না, হ্যাঁ, 0 পয়েন্টের মানে হচ্ছে ইনভার্স যেগুলো আছে, ইনভার্সে যে মানগুলো আছে, ইনভার্সের মানগুলো, ওগুলো তো অনেক কম। অনেক ছোটো একটা মানকে অনেক ছোটো একটা মান দ্বারা ভাগ করো, দেখবা যে একটা বড় মান চলে আসছে। ওই বড় মান নিয়ে আমরা ডিল করতে সহজ, ঠিক আছে? তো আমরা দেখলাম যে এখন বড় মান, একটা পরমাণু তো ভর থাকবে, ঠিক আছে, কিন্তু আমরা কারে দিয়ে ভাগ করব তাকে আমার ঠিক করতে হবে না? সেকে ধরলাম আমরা হচ্ছে একটা ফিক্সড নিলাম, সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপকে আমি কার্বন 12 আইসোটোপের যে ভর আসে একটা পরমাণু, সেটাকে আমি মাপলাম, মেপে ওটাকে 12/1 করলাম। তো 12/1 করে ওইটার মানটা আরও ছোটো আসে। তো এই কার্বন 12 আইসোটোপের সাথে সবাইকে তুলনা করলাম, ঠিক আছে? কার্বন 12 আইসোটোপের সাথে আইসোটোপের যে এই ভরটা হচ্ছে এটার সাথে সবাইকে তুলনা করে আমি এগুলোর মানগুলোকে একটু বড় করলাম, ঠিক আছে? কীভাবে করলাম? কারণ এই ছোটো মানকে ছোটো মান দ্বারা ভাগ করে আরেকটা মান পেলাম। তো যেটাকে আমি ফিক্স ধরছি, এটা হচ্ছে যে এই ফিক্স, কারণ 12 আইসোটোপে 12/1 তো এই ফিক্স মানটার সাথেই আমি সবাইকে তুলনা করবো। শুধু অ্যালুমিনিয়াম না, এটা একদম অক্সিজেন বলো, ক্লোরিন বলো, তোমরা যে ক্লোরিনের 35.5 পাইছো, এমনি পাও নাই, ওইটা এভাবেই পাইছো যে 35.5 আসছে কীভাবে, এটা দিয়ে হচ্ছে কি ক্লোরিনে একটা পরমাণু ভরকে এটা দ্বারা ভাগ করে 35.5 পাইছে। তো যাকে ফিক্স করছো তার সাথে সবাইকে তুলনা করতেছো, তাহলে এই তুলনা যারা করলেই তার আপেক্ষিক শব্দটা চলে আসে আমাদের, ঠিক আছে? এই জন্য এটাকে বলে আপেক্ষিক পারমাণবিক ভর। তো আমাদের সূত্রটা কি দাঁড়ায়? আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের একটি পরমাণু ভর ডিভাইড বাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 তো আমরা দেখলাম যে আমরা অ্যালুমিনিয়ামটা করে দেখলাম যে আমাদের 87 চলে আসছে। তো কোথায় একটা পরমাণু ভর মাইনাস মানে tan−23 কত ছোট ছিল, ওখান থেকে আমরা 87 নিয়ে আসলাম, কত বড়তে নিয়ে আসলাম। এটার জন্য হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর শব্দটা আসছে। এখন সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা ঠিক আছে, আসো এবার। আচ্ছা জি ভাইয়া, জি ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে ক্লিয়ার হওয়ার জন্য। আসো, সেটা হচ্ছে এবার আমাদের হচ্ছে কি, আমাদের টপিক হচ্ছে যে তোমার আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক
ভর নির্ণয়, যে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর। তাহলে এখানে আরেকটা শব্দ চলে আসতেছে, সেটা হচ্ছে কি গড় শব্দটা। এতক্ষণ ছিল আপেক্ষিক ভর, এখন হচ্ছে গড়। গড় মানে দেখো আইসোটোপ তো অনেক রকম থাকে, তাই না? যেমন ধরো যদি আমি কার্বনটাই নিয়ে ইয়া করি, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, হ্যাঁ, অনেক ধরনের আইসোটোপ আছে, তাই না? একটা জিনিসের অনেকগুলো আইসোটোপ আছে। তো এই আইসোটোপ থেকে দেখা যায় যে এই আইসোটোপগুলো প্রকৃতিতে, ধরো এই আইসোটোপটা পাওয়া যায়, ধরো এটা আমি ধরতে বলছি, এটা কিন্তু ফিক্স মানে সত্যি কথা বলতেছি না, ফিক্স মান বলতেছি না, বইয়ের ভাষায় বলতেছি না, আমি বুঝার জন্য বলতেছি। সাপোজ ধরো এটা আছে 60%, আমাদের টোটাল 100% যদি আইসোটোপ কার্বন থাকে, তার মধ্যে এইটা আছে 60%, ধরো এটা আছে তোমার হচ্ছে যে তোমার 20%, আর বাকি 20% ধরো এটা আছে, ঠিক আছে? এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো কিন্তু অ্যাকচুয়াল মান না, আমি বুঝার জন্য বলতেছি যে প্রকৃতিতে কার্বন তো আছে, কার্বন আইসোটোপগুলো আছে। তো ধরলাম যত কার্বন আছে সবগুলোর মধ্যে, আচ্ছা সবগুলোর মধ্যে 60% আছে হচ্ছে যে এটা, তারপর হচ্ছে 20% আছে এটা, তাহলে 20% আছে এটা, তাহলে এটা আমাদের 100% হইলো। এই যে শতকরা হার কত পার্সেন্ট আছে, ওইটা থেকে আমি নির্ণয় করতে পারি হচ্ছে কি তার গড় আপেক্ষিক ভর, মানে এই তিনটার ভরের একটা গড়, এই তিনটার ভরের একটা গড়। কারণ হচ্ছে যে উপরে যেগুলো দেয়, এই যে 12, 13, 14, এগুলো তো অবশ্যই আণবিক ভর না, আপেক্ষিক পারমাণবিক ভর। এগুলো হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, যেটা হচ্ছে আমরা এই সূত্র দিয়ে বের করে রেখে হচ্ছে তোমাদের ইলেকট্রন বিন্যাসে দিয়ে দিছে তোমাদের সহজ হওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়াও, আমার এখানে কি এগুলো, দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে এগুলো তো এক একটা ভর, এরা সবাই এক একটা হচ্ছে ভর। তো এই ভরগুলোর একটা গড় মান নিলাম আমি, ঠিক আছে? এই ভরগুলোর গড় মান নিয়ে আমি এটা ভর বের করলাম, এটা না মানে টোটাল কার্বনের একটা গড় বের করলাম। এটাই হচ্ছে কি যে শতকরা হার থেকে গড় আপেক্ষিক ভর নির্ণয়, ঠিক আছে? শতকরা হার থেকে গড় আপেক্ষিক ভর নির্ণয়। এখন এটা যে তোমার এই যে এটা গড় আপেক্ষিক ভর নির্ণয়, এটা কখন করব? যাদের হচ্ছে আইসোটোপ থাকে, ঠিক আছে? যাদের আইসোটোপ থাকে তখন হচ্ছে যে কারো আইসোটোপের ভর হচ্ছে 12, যে কার্বনটা দেখলাম, কারো হচ্ছে 13, কারো 14। তো এখন আমি কোনটা নিব, মানে আমি কোনটা নিয়ে সবসময় হিসাব করবো, 12 নিব, 13 নিব না 14 নিব? তো আমার হচ্ছে যে পার্সেন্টেজ, মানে কে কত পার্সেন্ট আছে, কত বেশি আছে, ওইটাকে নিয়ে একটা তিনজনের মধ্যে একটা গড় করব, গড় করে একটা ফিক্স মান বের করব। গড় আমরা কেন করি? মনে করো কেউ 20 পাইলো, কেউ ম্যাথে 20 পাইলো, কেউ 80 পাইলো, কেউ আবার 40 পাইলো, কেউ 50 পাইলো, কেউ 90 পাইলো, কেউ 100তে 100 পাইলো। তো কেমন অনেকগুলো মান চলে আসতেছে। তো আমি বললাম যে এদের মধ্যে একটা গড় নাম্বার হচ্ছে যে লাইক ধরো 70 বা 80, একটা গড় করলাম যে 80 মান। তো এই যে গড় কেন করে? অনেকগুলো মানকে বাদ দিয়ে একটা মান দিয়ে কাজ করার জন্য যে গড় করে। তো আমরা এটাই বের করবো যে গড়টা নিয়ে কাজ করবো এখন, ঠিক আছে? আসো এটা একটু দেখি আমরা। চলে গেল। আচ্ছা দেখো, এখন দেখলাম, একদম বইয়ের ভাষা দরকার না, আমাদের নিজের ভাষায়। আমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে ক্লোরিন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? বলছে যে প্রকৃতিতে ক্লোরিনের 2টা আইসোটোপ পাওয়া যায়। হ্যাঁ, প্রকৃতিতে 2টা আইসোটোপ পাওয়া যায়, দুইটা নিলাম, প্রকৃতিতে 2টা আইসোটোপ পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে যে 35 ভর, আর একটা ভর হচ্ছে যে 37। আইসোটোপ যেদিন পড়াইছে আমি এই 2টা বলছিলাম, একটা ভর 35, একটা ভর 37। তো বলতেছে যে এই 35 এটা হচ্ছে কি 75% পাওয়া যায়, এটা হচ্ছে 75% পাওয়া যায়, আর 37 এটা পাওয়া যায় হচ্ছে তোমার এই বাকি হচ্ছে 25%। তাহলে এটা যদি 75% হয়, এটা 75% হলে এটা অবশ্যই 25%ই হবে, বাকি যে 25% আছে সেটা। তো এটা হচ্ছে যে দেওয়া আছে। তাহলে তোমার কাছে তোমার কাছে কথা হলো যে তোমরা এই 35 এটা যে 75% এটা মুখস্থ রাখবা, 37 এটা 25% এটা মুখস্থ রাখবা। কেন রাখবা? কারণ হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা আমি দেখলাম যে এটাও আসছে, যে হ্যাঁ বোর্ড পরীক্ষা এটাও আসছে যে কি ক্লোরিন 35-এর পার্সেন্টেজ কত, মানে প্রক্রিয়াতে কত পার্সেন্ট পাওয়া যায়। তো তোমরা কষ্ট করে এই পার্সেন্টেজটা মনে রাখবা। হ্যাঁ, এটা দিয়ে আমরা অঙ্ক করব। তো আমরা ধরে নিলাম এই 35 হচ্ছে, 35কে ধরে নিলাম পি, এই 37কে ধরে নিলাম কিউ, ঠিক আছে? আর পার্সেন্টেজকে একটাকে ধরে নিলাম এম, আর একটা ধরে নিলাম এন। তাহলে আমাদের সূত্র হচ্ছে যে কি, আমরা বের করবো হচ্ছে কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আমি শর্টকাটে লিখলাম, কি হবে সূত্রটা? সেটা হবে যে এর সাথে একে গুণ, মানে যার ভর যত ওইটার সাথে ওর পার্সেন্টেজকে গুণ, অর্থাৎ ভর ইকুয়ালস টু এই যে পি,
এটাকে ধরলাম পি, আর এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এম। হ্যাঁ, পি ইন্টু এম। ওহো, বারবার আমার ভুলে গেছে, আমার আসলে স্ক্রিনে একটু কি দাগ। প্লাস কিউ ইনটু এন। আচ্ছা, প্লাস কিউ ইন্টু এন, ঠিক আছে। ডিভাইডেড বাই হচ্ছে যে যেহেতু পার্সেন্ট আছে আমি 100 দিয়ে ভাগ করে পার্সেন্টকে উঠাইয়া দিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে সূত্র কি, গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে কি, একদম সিম্পল। পি এম কিউ এন এগুলো মনে রাখার দরকার নেই। মনে রাখবো কি, মনে রাখবো যে যা দিছে ওইটার ভর গুণ ওইটার পার্সেন্টেজ, প্লাস আরেকটা যেটা দিছে ওইটার ভর গুণ ওইটার পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা সূত্র দাঁড়ায় যায় যে এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের হচ্ছে সূত্র দাঁড়ায় যায়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে বের করি, আমরা আসো ক্লোরিনেটটা বের করি। শর্টকাটে যদি বের করি ক্লোরিনেটটা, এখানেই করি। আসো, এখানে পি দাঁড়াচ্ছে হচ্ছে 35, আর হচ্ছে যে তোমার ইয়া হচ্ছে 75, প্লাস এটা দাঁড়াচ্ছে 37, আর এটা হচ্ছে 25 ডিভাইড বাই 100। তোমরা করলে দেখবা যে 35.5 আসছে, ঠিক আছে। এই জন্যই তোমরা ক্লোরিন পড়ো 35.5, ঠিক আছে। অন্যগুলো কিন্তু একটা ইয়াতে পড়ে, কিন্তু ক্লোরিন পড়ো 35.5। এটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আসো এটাকে একটু ভিন্নভাবে দিতে পারে। ভিন্নভাবে কীভাবে দিতে পারে, ম্যাথটা ভিন্নভাবে আসতে পারে, যেটা পরীক্ষায় অহরহ আসে। সেটা হচ্ছে এখানে তোমাকে আমি মান দিয়ে দিছি এই ভর সংখ্যা আর পার্সেন্টেজ, আর এখানে মান দিব যে এটা বের করতে বলছি, উত্তরটা মানে পারমাণবিক ভরটা বের করতে বলছি। তোমার উল্টাভাবে আসতে পারে, সেটা হচ্ছে কি, পারমাণবিক ভরটা দেওয়া থাকবে, পারমাণবিক ভরটা দেওয়া থাকবে, তার এই ভরগুলো দেওয়া থাকবে, তোমার বের করতে হবে কি, তার পার্সেন্টেজ বের করতে হবে, ঠিক আছে। তার পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমরা যদি একটা করি, সেটা হচ্ছে আমি এই তোমাদের বইয়ের এক্সাম্পলগুলো করবো, কারণ তোমাদের বইয়ের এক্সাম্পলগুলো ঘুরে ফিরে তোমাদের আসে, ঠিক আছে। যেটা দিচ্ছে তোমাদের বইয়ে সেটা হচ্ছে যে কার্ডটা দিয়ে দিছে হচ্ছে তোমার কপার রেটটা, ঠিক আছে। কপার 63, আর একটা দিছে হচ্ছে তোমার কপার 65, ঠিক আছে। এদের গড় আপেক্ষিক ভর দিছে যে, এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দিছে। কথাগুলো কিন্তু পরিবর্তন আছে। এটা দিলে হচ্ছে তোমার ওরা 63.5। তাহলে তুমি এখান থেকে কি বের করবা, বের করবে এদের পার্সেন্টেজ কত। তাহলে বের করার জন্য ধরলাম আমি কি, ধরি কপার 63 আছে কত পার্সেন্ট, X%। তাহলে কপার 65 আছে কত পার্সেন্ট হবে বলতো, তোমরা কি আছো আমার সাথে, না আমি একা বকবক করতেছি? না ভাই আছে, বল। আচ্ছা আসো দেখি, তাহলে বলো কপার 65 কত পার্সেন্ট আছে। হ্যাঁ, 100 - X%। আচ্ছা, এখানে একটা মজার ইয়া বলি, সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে যখন তোমার বেচে পড়াই আর কি, আমার বেচ আছে, বেচে যখন পড়াই তখন সবাই উত্তর দিচ্ছে কি জানো, আমি একদম সিম্পলি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কপার 63 কত পার্সেন্ট আছে, বললাম X% আছে, ওদেরকে বলে দিলাম। তাহলে বললাম বলো কপার 65 কত পার্সেন্ট আছে, ওরা বললো Y%। ওদের সুন্দর একটা সহজ সরল উত্তর বললো Y%। অ্যান্ড কথা হচ্ছে যদি আমি দুইটা মান নিই, একটা X একটা Y, তাহলে হচ্ছে আমার মান বের করতে কষ্ট হয়ে যাবে, আমার X এর মানও বের করতে হবে, Y এর মানও বের করতে হবে। তার চেয়ে সহজ হচ্ছে কি, আমি কি করলাম, দুইটাকে X এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে আমাদের শতকরা হচ্ছে কি, শতকরা মানে হচ্ছে 10 মিনিট, শতকরা, আমার শতকরা মানে হচ্ছে কি, শতকরা মানে হচ্ছে 100, ঠিক আছে, 100%। তাহলে একটাকে যদি আমি X% ধরি, আর একটা হবে বাকিটা। এই যে দেখো, একটা ছিল এর আগে 75%, তাহলে আরেকটা অবশ্যই 25% হয়েছে, কারণ 100 থেকে 75 বাদ দিলে 25। হ্যাঁ, এটা হচ্ছে যে আমি এটা বলার কথা না, কারণ এটা বলতেছি কারণ হচ্ছে ওরা এটা বারবার ভুল করছে, বারবারই একই ভুল করে। তাহলে একটা X হলে আরেকটা হবে 100 - X, 100 - X%, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এবার আসলে আমরা সূত্র বসাই। সূত্র হচ্ছে কি, গড় আপেক্ষিক পারমাণবিক, আমি শর্টকাটে লিখতেছি, ভর ইকুয়ালস টু কী হবে দেখো, এটার ভর গুণ এটার পার্সেন্টেজ, এটার ভর গুণ এটার পার্সেন্টেজের যোগফল, তাই না। তাহলে এটা ভর কত, X গুণ এটার পার্সেন্টেজ কত, 63, হ্যাঁ, প্লাস এটার ভর হচ্ছে তোমার এই 100 - X, আর এটা ইয়া হচ্ছে তোমার 65 ডিভাইড বাই 100। আচ্ছা, এখান থেকে করতে পারি।
আর আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমাদের দিয়ে দিছে, সেটা হচ্ছে কত দিয়েছিল আমাদের 63.5, এটা আমাদের প্রশ্নে দিয়ে দিছে। আর তোমাদের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এটা, মানে এই দুইটা অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি আছে উল্টাটা, ঠিক আছে? এটা একটু মনে করবা, মনে রেখে। তাহলে আসা আমরা হিসাবটা করি 100 আর এখানে কত 63x, আর এটা যদি এই দুইটাকে যদি গুণ করি আমরা, এটা হচ্ছে কি হয় দেখো, প্লাস 6500 মাইনাস 65x। বুঝছো আশা করি আমার গুণটা? হ্যাঁ, আমি আসলে তোমাদেরকে তো ম্যাথ না কেমিস্ট্রি পড়াই দিছি, আশা করি বুঝছো গুণটা। আচ্ছা, তারপর আসো, আচ্ছা তাহলে হচ্ছে আমরা আর গুণ করে দিই, এই দুইটাকে আর গুণ করলে কত আসে 63.50 এভাবে আসবে, ঠিক আছে? এই যে একটা দশমিকের জন্য এটা শর্টকাট আর কি, যে একটা দশমিকের জন্য একটা শূন্যের জন্য দশমিকটা এই পাশে আসছে, আরেকটা শূন্যের জন্য আমি আরেকটা শূন্য বসে দশমিকটা এখানে বসালাম, এটা হচ্ছে শর্টকাট, যে 6350। আর এদিকে আছে হচ্ছে তুমি হিসাব করো যে এই 63x আর এটা হচ্ছে 65x মাইনাস আছে, তাহলে কত থাকে 2x থাকে, তবে 2 কি -2x। আর এদিকে আছে হচ্ছে তোমার 6500, ঠিক আছে? তাহলে এটা হলে 6350 আর এটা প্লাস আছে এই পাশে আসলে 6700 = -2x। তাহলে আমার কত হয় এখানে বলো, এখানে হচ্ছে 150 -150, হ্যাঁ ঠিক আছে, -150 = -2x। তাহলে এই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা চলে যায়, তাহলে থাকে যে 2x = 150। সুতরাং x = কত, এই 150কে দিয়ে ভাগ করলে কত, 150কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কত বলো, 75, তাই না? 75%, হ্যাঁ 75%। তাহলে আমি বলতে পারি কপার, এই যে x এর মান 75 বেড়েছে, তাহলে বলতে পারি কি কপার 63 এটা আছে কত 75%, আর কপার 65 এটা হচ্ছে কি 100 - 75 = 25%। ক্লিয়ার? জি ভাইয়া। এই যে এখানে যে উত্তরটা আসছে, একটা আসছে যে 63 75%, 65 25%, এটাও তোমরা মুখস্থ রাখবা, এটাও হুবহু এমসিকিউতে চলে আসে। তাহলে তোমরা এখানে দেখো ক্লোরিনেরটা মনে রাখবা আর কপারেরটা মনে রাখবা, একদম এমসিকিউতে চলে আসে, ঠিক আছে? আসো তাহলে আমাদের এটা সবাই বুঝছো কিনা বলো, আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা বুঝছো, তোমরা মনে হয় এই অধ্যায়গুলো আগে পড়ছো তাই না? জি ভাইয়া। আচ্ছা আগে পড়ছো, জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, এই জন্য আসলে ভালো বুঝতেছো। আচ্ছা তোমরা আমাকে বলো, তোমরা কি কোনো বেনিফিট পাইতেছো ক্লাসগুলো করে? মানে আমি কি তোমাদেরকে নতুন কিছু দিতে পারতেছি, বা তোমাদের কোনো উপকার হচ্ছে কিনা? জি ভাইয়া। আচ্ছা তোমাদের আসলে উপকার করে আমাদের লক্ষ্য, উপকার হইলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সবাই পাবো, আমরা তো ওই লক্ষ্য নিয়ে যাচ্ছি। আচ্ছা যেটা হচ্ছে তারপর আমি হচ্ছে প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করে, আমার একটা স্বভাব আর কি। হ্যাঁ আমার ইয়ে হচ্ছে যে তোমার পাইতে হবে, আমাদের পরীক্ষা দিন নাম্বার পাইতে হবে, তো কোয়েশ্চেন সলভ করতে হবে। আসলে আমাদের অধ্যায় শেষ, আর বাকি আছে কি আইসোটোপের মধ্যে আমি আইসোটোপ তোমাদের পড়াইছি, আর হচ্ছে আইসোটোপের ব্যবহারটা বাকি আছে, চিকিৎসা ক্ষেত্রে কখন ব্যবহার হয়, কৃষি ক্ষেত্রে কখন ব্যবহার হয়, এগুলো একটু রিডিং দিবার তোমরা, এগুলো আসলে বই ধরে পড়ানো কিছু নাই। এখান থেকে কয়েকটা জিনিস আছে যেটা হচ্ছে কি চিকিৎসা ক্ষেত্রে আমি একটু করে বলে দিই, যে টেকনিশিয়াম 99 TC 99, এই টেকনিশিয়াম 99টা ইউজ করা হয় হচ্ছে কি করার জন্য বলতো, এই তেজস্ক্রিয়াটা হচ্ছে গামা রশ্মি বিকিরণ করে, এটা হচ্ছে গামা রশ্মি বিকিরণ করে হচ্ছে কি ক্যান্সার কোষকে ধ্বংস করে, হ্যাঁ এগুলো করা হয়। তারপর হচ্ছে তোমার রোগ নির্ণয় কি করা হয়, রোগ নিরাময়, এটা হচ্ছে রোগ নির্ণয় করা হয়, কীভাবে করা হয়, যে যেখানে হচ্ছে টেকনিশিয়ান 99 পৌঁছাইলো ওই জায়গাটা হচ্ছে কি একটা রশ্মি বিকিরণ করলো, পরে বাইরে থেকে হচ্ছে রশ্মিটাকে ডিটেক্ট করে তোমার কোন জায়গায় স্পেসিফিক রোগটা হয়েছে এটা বের করা হয়। রোগ নিরাময় মানে কীভাবে ঠিক করা যায়, তোমরা শুধু উদাহরণগুলো মনে রাখবা, যে আয়োডিন 131। আচ্ছা তোমরা আমাকে বলো, এটা আমি একটু কথা বলি বায়োলজি নিয়ে, টোটালি একটু টুকটাক বলবো, যে আয়োডিনের অভাবে কোন রোগ হয় বলো তো? কেউ কি জানো আয়োডিনের অভাবে কোন রোগ হয়? না ভাইয়া। আচ্ছা তাহলে তোমরা যেহেতু জানো না, আমি একটু দেখাই, ঠিক আছে? আচ্ছা দেখাই, আমি একটু করে দেখাই, দাঁড়াও রোগটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ আমাকে 1 মিনিট সময় দাও, ঠিক আছে? আমি ওই যে রোগের একটা ছবি দেখাবো তোমাদেরকে।
আচ্ছা স্ক্রিন চলে গেছে, আমি দেখছি, আমি আনতেছি আবার স্ক্রিন। আচ্ছা স্ক্রিন আসছে, আশা করি যে আমি তোমাদের একটু ছবিটা দেখাই। আচ্ছা এই এই ছবিটা কখন দেখছো, এরকম দেখছো কোনো রোগী গলা এরকম ফুলে গেছে? দেখি ভাই, আমি দেখছি। আচ্ছা দেখছো না এরকম গলা? গলগণ্ড, এই তো সাবাস, গলগণ্ড, এই যে বলতে পারছে গলগণ্ড। তাহলে আয়োডিনের অভাব হইলে গলগণ্ড রোগ হয়, গলগণ্ড, ঠিক আছে? আয়োডিনের অভাব হইলে গলগণ্ড রোগ হয়। আচ্ছা থাইরয়েড ফুলে যায়, হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়, ঠিক আছে? থাইরয়েডটা ফুলার জিনিস না, থাইরয়েড গ্ল্যান্ড যেখান থেকে থাইরয়েডটা বের হয়, থাইরয়েড হরমোন বের হয়, থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়। তো এই আয়োডিন যখন অভাব হয়, মানে আমাদের বড় যখন আয়োডিন থাকে না, তখন থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়। তো হচ্ছে যারা হচ্ছে মোটামুটি সমুদ্রের পাড়ে আছে, যেমন ধরো হচ্ছে চট্টগ্রামের মানুষ যারা, তারা হচ্ছে সমুদ্রের পাড়ে আছে, তাদের কখনো এই রোগ হবে না, বুঝছো? কারণ হচ্ছে কি সমুদ্রের পানিতে এমনিই থাকে লবণ, লবণের মধ্যে এমনি আয়োডিন থাকে, সমুদ্রে এমনি আয়োডিন থাকে, ঠিক আছে? সমুদ্রে এমনি অনেক পরিমাণে আয়োডিন থাকে। ওখানে মাটিতে যা গাছ জন্মায় সব কিছুর মধ্যে আয়োডিন আছে, যাদের কারণে চট্টগ্রাম মানুষ বা একটু সমুদ্র এলাকার মানুষের কখনো গলগণ্ড হবে না। কাদের হয়? যারা হচ্ছে পাহাড়ি অঞ্চলে উত্তর দিকে আছে, মানে যাদের আশেপাশে কোনো সমুদ্রই নেই, তাদের ওখানে দেখা যায় আয়োডিন নাই, মাটিতে আয়োডিন নাই, যাদের কারণে তাদের হচ্ছে গলগণ্ড রোগটা বেশি হয়। তাদের জন্য কি করছে আমাদের আয়োডিনযুক্ত লবণ, তোমরা দেখো না টিভিতে অ্যাড, মোল্লা সল্ট, তারপর আর কী সল্ট আছে যে আয়োডিনযুক্ত লবণ থাকে, আয়োডিনটা দিয়ে দেয় লবণের মধ্যে, যে তোমরা লবণ খাও, লবণের সাথে আয়োডিনটাও খাও, ঠিক আছে? তাহলে আমাদের গলগণ্ডটা হয় না নর্মালি। এখন মনে করো আয়োডিনের অভাব হইলো, গলগণ্ড হইলো, আয়োডিনের অভাবে কি হইলো, গলগণ্ড হইলো। তখন তুমি কি করবা? তখন তুমি হচ্ছে কি বাইরে থেকে এই যে গলগণ্ড হয়ে থাইরয়েড ক্যান্সারটা ফুলে গেল, ফুলে ওখানে ক্যান্সার তৈরি হলো, ঠিক আছে? তখন তুমি কি করবা? তখন তুমি হচ্ছে কি আয়োডিন 31 দ্বারা, মানে আয়োডিন 31 আইসোটোপ আছে এমন একটা দ্রবণ তুমি পান করবা। পান করার পরে কী হবে? এই আয়োডিন 31টা হচ্ছে কি থাইরয়েড গ্রন্থিতে যাবে, কেন আয়োডিন হচ্ছে থাইরয়েড গ্রন্থির কাজ, সে থাইরয়েড গ্রন্থিতে যাবে, যাওয়ার পরে ওখানে হচ্ছে কি করবে, আয়োডিন থাইরয়েড গ্রন্থি গিয়ে বিটা রশ্মি বিকিরণ শুরু করবে, কিছু রশ্মি বের করবে, সেটা হচ্ছে বিটা রশ্মি বিকিরণ করে ওই থাইরয়েড গ্ল্যান্ডের যে ক্যান্সার ছিল, যার কারণে কোষটা এবার ফুলে গেছে, টিউমার হয়ে ক্যান্সার হয়েছে, ওই কোষগুলোকে ধ্বংস করে ফেলবে, করে তোমার এটা আবার নর্মাল করে দিবে। বুঝতে পারছো? ঠিক আছে, তোমরা এগুলো একটু পড়ে নিবা, আমি জাস্ট একটু আলোচনা করতেছি। আচ্ছা কোবাল্ট 60 একটা আছে, যেটা কি করে, যেটা হচ্ছে কি গামা রশ্মি বিকিরণ করে ক্যান্সার ধ্বংস করে, গামা রশ্মি বিকিরণ করে ক্যান্সার কোষ ধ্বংস করে, ঠিক আছে? তো তোমরা এই ইয়ারটা একটু পড়ে নিবা, আমি জাস্ট অল্প কিছু বলে দিলাম আর কি তোমাদেরকে, এটা পড়ে নিবা যে থাইরয়েড আইসোটোপের কাজ এবং তাদের ব্যবহার, ঠিক আছে? তাহলে এর যুগে আমি শেষ করতেছি, এখন হচ্ছে আমরা কিছু এমসিকিউ দেখে আসো। আচ্ছা আমাদের হয়ে গেছে, আমাদের ক্লাস প্রায় শেষ, আমাদের অধ্যায়ের শেষ আজকে। আমরা হচ্ছে পরের ক্লাসে একটা কিছু সিকিউ সলভ করি, কি বলো? বোর্ডের সিকিউগুলো কেমন আসে একটু দেখবো আমরা, ঠিক আছে? এটা একটু কয়েকটা নিয়ে সলভ করবো আমরা, কীভাবে আসতেছে। একটা দেখলে তোমার পড়ার সময় সহজ হবে, জিনিসটা যে এভাবে পড়তে হয় বুঝবা। আচ্ছা দেখি আমাকে এটা উত্তর দাও, আমি এটা ফিক্স করি। দেখি এটা উত্তর দাও তো। কে শক্তি স্তরে? ভেরি গুড। কারণ হচ্ছে যে কি আমাদের আছে, এতক্ষণ তো ক্লাসে ছিলাম না, কি পড়াইছেন কিছু জানি না। আচ্ছা কিছু জানো না? আমাদের হচ্ছে আমরা আজকে অধ্যায় শেষ করছি, আজকে আমরা অনেক ম্যাথ করলাম অনেকগুলা, তারপর হচ্ছে যে ম্যাথ করার পরে আমরা হচ্ছে পারমাণবিকভাবে কি অনেক কিছু না আলোচনা, তুমি একটু রেকর্ড ক্লাসে দেখে নিবা, আমরা এখানে নতুন কিছু বলছি যেটা তুমি অন্য কোথাও পাও নাই। আমি এটা মানে শিওরলি বলতে পারি, একটু রেকর্ড ক্লাস হ্যাঁ কে আমরা জানি কে এল এম এন, ঠিক আছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো এখানে আছে যে বলছে কি এল মানে 2, তো শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, 2 থেকে অবশ্য 1-এ যাবে। শক্তি বিকিরণ করে উপরে শক্তি স্তরে যাওয়া সম্ভব না, উপরে শক্তি স্তরে যাইতে হলে গ্রহণ করতে হবে, ঠিক আছে? তাহলে 2 থেকে এটা 1-এ যাবে, অর্থাৎ কেতে যাবে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এবার আসো এই দুইটা নিয়ে আমরা কাজ করি। এই যেটা বলছি তোমাদের, আমি যা দিচ্ছি কিন্তু বোর্ড কোশ্চেন, এটা মনে রাখবা।
আমি এখান থেকে কোনো বানায় তোমাদের কোনো কোশ্চেন দিনে বোর্ড কোশ্চেন দিছি, তার মানে যা দিয়েছি তা ইম্পর্টেন্ট। দেখি প্রথমটা বলো, এতক্ষণ করেছি। ফারিন লিখছে 24%, তো এখানে নাই ভাইয়া, 25%। আচ্ছা একজন বলছে 25%, তারপরে 25 ভাইয়া। আচ্ছা সবাই বলতেছে 25। আর কেউ কিছু বলবা? আচ্ছা দেখো একটু আগে কিন্তু অঙ্কটা করাইছে, ঠিক আছে? হ্যাঁ 23-24, তাহমিদ রহমান 23-24 কোথায় পাইছো আল্লাহ জানে। আচ্ছা দেখো একটু আগে হচ্ছে আমরা অঙ্কটা করাইছি, সেটা হচ্ছে যে কি, এই যে আমরা একটু আগে দেখছি অঙ্কটা যে 35 ছিল 75%, আর হচ্ছে তোমার 37 ছিল 25%। একটু আগে করছো, দেখছো ভুল করছো, তার মানে এটা যে মুখস্থ করতে হবে এটা ভুল করতেছো তোমরা। যেটা উত্তর হবে হচ্ছে কি 75%। হ্যাঁ এটা একটু আগে ম্যাথটা করলাম আমরা, আশা করি বুঝছো। এটা আসলে ঝামেলা হওয়ার কথা না। তারপরটা আসো, এম শক্তি হচ্ছে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? 18টা। হ্যাঁ এটা সহজ না, এটা হচ্ছে কোন সূত্র? 2n²। 2 আর n এর মান কত? KLN 3। 9 9 2 18। সহজ। কেউ ঝামেলা হইলে আমাকে বলবা, যে বুঝো না এটা আমাকে বলবা, একটু তাড়াতাড়ি আগাই দিচ্ছি আমরা। সহজ MCQ তো। এটা ক হবে। আচ্ছা এটা হচ্ছে ক হবে, এটা তো এটা ভাইয়া কই আছে? হ্যাঁ বলো। এটা একবার করাইছিলেন। হ্যাঁ এটা করাইছে একবার, যেটা হচ্ছে ক হয়। তারপর হচ্ছে এটা বলো। খ নাম্বার। আচ্ছা একজন বলছে খ, আর কভার। আচ্ছা একজন বলছে ফার্স্ট ক। তারপরে আচ্ছা খ বলতেছে রোকেয়া। তারপরে ভাই এটা তো বুঝি নাই। বুঝি নাই। আচ্ছা ঠিক আছে আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? আসো আমি বুঝানোর জন্য আমরা একটু উপরে যাব। এই যে আমরা উপরে করে আসছি, আসলে এটাও করে আসছি, তোমরা ধরতে পারো নাই। এই যে আসো এখানে আসো। কপারেরটা খেয়াল করো, ক্রোমিয়ামেরটা খেয়াল করো। ক্রোমিয়ামের 4s2 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 4s1 3d5, মানে অর্ধপূর্ণ হয়েছে। আর কপারের দেখো 4s2 3d9 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 4s1 3d10। ঠিক আছে, এই জায়গাটা মনে রাখো, 4s1 3d10, এটা মনে রেখে এবার আমরা আসলে নিচে আমাদের MCQতে চলে যাই। যে এবার আমরা MCQতে গেলে MCQতে যাই। হ্যাঁ এই যে দেখো MCQতে দেখো, এই যে দেখো NS1 n এর মান যত হবে n d এর সাথে, মানে s এর সাথে n এর মান যত হবে d এর সাথে যেটা থাকবে তার মান n এর থেকে 1 কম হবে। তাহলে এটা যদি 4s1 হয় n এর মান, মানে এটা যদি NS1 4s1, তার আগেরটা অবশ্যই কী হবে 4 - 1 মানে 3d10। তাই এরকম কার আছে? আমরা ব্যতিক্রম জানি দুইটা, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা, হ্যাঁ একটা জানি ক্রোমিয়াম কপার, একটা ক্রোমিয়াম একটা হচ্ছে কপার। তাহলে ক্রোমিয়ামেরটা কি হইতো? ক্রোমিয়ামটা হইতো n-1 d5 4s1, এটা হইতো হচ্ছে ক্রোমিয়ামের। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে এটা কার বলো তো? এটা কার? দেখছো তোমরা কিন্তু পারো কিন্তু, হ্যাঁ জিঙ্ক, ভেরি গুড। দেখছো উত্তর কমে যাচ্ছে, কিন্তু পারো কিন্তু এটাকে ধরতে পারতেছো না, ওই যে মাথা ঘুরাইতেছে। এই যে দেখো 4s2 মানে লাস্টে 2 আছে,
4s মানে চতুর্থ যে n এর এটা পূর্ণ হয়েছে এবং 3 আছে 10টা। তো এটা কখন সম্ভব? এটা শুধু জিঙ্কে মানে 3d অরবিটাল ফুল করে, আগে তো 4s অরবিটাল ফুল করছে, তারপর 3d অরবিটালও সম্পূর্ণ করতে পারছে। তো এটা কি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে এটা জিঙ্কের। এখন আগে বললাম আমি কি সবগুলো এরকম দেখে মনে রাখতে পারবো? আপনি কি বলেন এগুলো 1 মিনিটের মধ্যে আনসার করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কারণ এই যে তোমার টেকনিকটা হচ্ছে এই জায়গায় যে 4 তো কখন যাবে 3d অরবিটাল শেষ করে 4-এ যাবে, আর 4-এর আগে হচ্ছে 3। আর তোমরা তো 4s2 পর্যন্ত তোমরা পারো, তোমরা তো জিঙ্ক পর্যন্ত পারো, জানো যে জিঙ্কে লাস্টে 4s2 থাকবে। 4s2 কখন হয়? 18 পরে 19 নাম্বার থেকে 4s-এ চলে যায়, তারপরে 21 নাম্বার থেকে হচ্ছে 3d-তে আসে। এগুলো তো তোমরা জানো। তো ওইটা মাথায় রেখে একটু টেকনিকটা খাটাইয়া সাথে সাথে আনসার দেওয়া সম্ভব। এটা 1 মিনিট টাইম দিছে তোমাকে, কিন্তু তোমার 1 মিনিট লাগার কথা না এটা, ঠিক আছে? এটা 20 সেকেন্ড লাগবে সর্বোচ্চ আনসার করতে। তাহলে তোমাদের এটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ক্লিয়ার হইলে আমাকে তুমি ফেরাসেরটা বলো, এভাবে করে বললো ফেরাসেরটা। ফেরাসও মনে আছে? ফেরাসও হচ্ছে কি 4s2 হয়ে গেছিল। জি ভাইয়া। হ্যাঁ, ফেরাসও 4s2 হয়েছিল, আর তার থেকে n-1 মানে 3d6। এই যে পারতেছো এখন, ক্লিয়ার? জি ভাইয়া। আশা করি তোমাদের এমসিকিউ এই যে এগুলো হচ্ছে ঝামেলা এমসিকিউ ছিল আর কি, আর সব এমসিকিউ তো তোমরা পারবা, ঝামেলা এমসিকিউ এগুলোই। আচ্ছা, এইবার আসো আরেকটু ঝামেলা করি আমি, লাস্ট ওয়ান আমাদের সেখানে দিই, তারপর পরে ঠিক করব। আচ্ছা, এটা বলো, এটা অবশ্যই ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। আনসার দাও, আনসার দিলে আমি করে দিব। তেরো হবে। আচ্ছা, 13 বলছে একজন, আমরা একটু দেখি, আশা করি Fe3+, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। হ্যাঁ, অনেকে আনসার দিয়েছে গো 3p6। আচ্ছা দেখি না, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 4s2, 3d কত হওয়ার কথা ছিল? 3d 6 হওয়ার কথা ছিল ফেরাস, কিন্তু 3টা চলে গেছে। 3টা গেছে মানে এখান থেকে গেছে 2টা, তার মানে এখানে হচ্ছে 0টা, আর এখান থেকে গেছে হচ্ছে যে 1টা, তার মানে এখানে আছে 5টা, এখানে আছে 5টা। আচ্ছা 5টা, তাহলে আমরা এটা মুছে দিই। আচ্ছা, মুছে দিলে দেখো তো KLM, M মানে হচ্ছে 3, তো 3-তে কয়টা আছে? 3-তে আছে যে 3-তে কয়টা? 3-তে আছে যে এই যে 3 একটা, এই যে 3 একটা এখানে আছে, এখানে আছে, তো টোটাল কয়টা দেখো? 5, 6, 11, 11 2 13, 13টা। বুঝছো? না বুঝলে বলো, আমি বুঝে দিব। বুঝতে পারছি, কষ্ট করে আবার একটু বুঝান। আচ্ছা, আবার একটু বুঝে আসো। আচ্ছা, আবার একটু বুঝে দেখ। Fe3+ মানে কি? এর আগে আমরা আজকে প্রথম এমসিকিউ আমার ক্লাস শুরু ছিল এটা দিয়ে, Fe3+ দিয়ে। Fe3+ কি? ইলেকট্রন বিন্যাস কি ছিল? 1s2, 2s2, 2p6, এখানে ছিল 4s2, আর এখানে ছিল 3d6। তো আমরা বলছিলাম 3+ মানে ইলেকট্রন বের হয়ে যায়। কয়টা ইলেকট্রন বের হয়? 3টা। প্লাস মানে বের হওয়া, কয়টা বের হয়? 3টা। হ্যাঁ, ত্যাগ করা। প্লাস মানে হচ্ছে ত্যাগ করা, মাইনাস মানে হচ্ছে গ্রহণ করা। তুমি শুরুর দিকে ক্লাস করো না দেখে বুঝতেছো না, শুরুর দিকে আমি এগুলো পড়াইছি। প্লাস মানে ত্যাগ করা, মাইনাস মানে হচ্ছে গ্রহণ করা। 3টা ত্যাগ করছে, 3টা ত্যাগ করলে সে কোত্থেকে ত্যাগ করবে? মনে রাখবা, ত্যাগ সবসময় বাইরে থেকে, ত্যাগ সবসময় বাইরে, ঠিক আছে? বাইরে কে আছে? 3 বাইরে না 4 বাইরে? অবশ্যই 4 বাইরে, 4-এ আগে প্রবেশ করছে, ঠিক আছে, কিন্তু ত্যাগ করার সময় আগে 4 থেকে করবে। কারণ হচ্ছে কি? কারণ 4 হচ্ছে বাইরে আছে, সবচেয়ে বাইরে হচ্ছে 4, তাহলে আগে 4 থেকে 2টা ত্যাগ করবে, তাহলে 4 থেকে 2টা বের হয়ে গেল, তারপরে ও 3d-কে ধরবে। 3d থেকে তখন 6টা ছিল, আমার লাগবে আরও একটা বের হইতে হবে। 3d থেকে সিম্পলি সে 5টা বের করে, একটা বের করে 5টা রাখবে। তাহলে আমাদের থাকে কয়টা দেখো? আমাদের m মানে হচ্ছে কি? কত নাম্বার? n এর মান 3। তাহলে 3-তে দেখো, এই 3-তে আছে 2টা, এই 3-তে আছে 6টা, এই 3-তে 5টা, যোগ করো 13টাই হয়। এখন বুঝছো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে আমাকে এখন তোমরা এটা আনসার দিবা, স্ক্যান্ডিয়ামের m শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? তাড়াতাড়ি, ফার্স্ট। শেষ, আমাদের ক্লাস শেষ, এটা দিয়ে শেষে যাবে। বলো। 9টি। 9টি। আচ্ছা, ভালো, 9টি। একজন বলছে 9টি, তারপরে 11টি, একজন বলছে 11টি, তারপরে
9টি। আচ্ছা আমরা করে দেখি, ঠিক আছে। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাই না? 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাহলে হচ্ছে 18টা, 3p6, 4s2, 3d হ্যাঁ হচ্ছে 9টি হবে তো। 1, হ্যাঁ 3d হচ্ছে 1। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 6, 7, 8, 9টা, তাহলে 9টা। আর স্ক্যান্ডিয়াম 3+-এর স্ক্যান্ডিয়াম 3+, 6টা। ফারিন ভেরি গুড, 6টি। হ্যাঁ ভেরি গুড। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে ফার্স্ট হচ্ছে 4s থেকে যাবে 2টা, তারপর 3d থেকে যাবে একটা, তাহলে থাকে যে এটা আর এটা। তাহলে স্ক্যান্ডিয়াম 3+ হচ্ছে কি এই 6, 7, 8, এই 8টি, 8টি। কে যেন 6টি বলছো, হবে না 8টি। কিসের 6টি? নাকি আমার হ্যাঁ 8টি, ঠিক আছে। এই যে 6টি বলছে দেখো 8টি, 8টি কেন? কারণ হচ্ছে যে বলছি বাইরের শক্তি স্তর থেকে বের হবে, তো বাইরের শক্তি আছে 4s, তাহলে 4s থেকে গেলো 2টা, তারপর হচ্ছে একটা যাবে 3d থেকে একটা গেলো, তাহলে টোটাল 3টা চলে গেল। থাকে এবার করে দেখো 3তে করে থাকে 6টা, 2টা 8টা, 6টা না, ঠিক আছে। যে ভুল করছো সে বুঝতে পারছো? আচ্ছা আবার একটু রিপিট করেন। আচ্ছা আচ্ছা আবার একটু বলি, আসো। আচ্ছা আমি এগুলো আবার মুছি, বারবার মুছবো। আসো দেখি স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1, এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, তাই তো? এখন দেখো আমি বলছি স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম 3+, তাহলে 3+ মানে কি, তার ইলেকট্রন বাইরে থেকে যাবে, মনে রাখবা বাইরে থেকে। তো বাইরে কে আছে? আগের মতোই বাইরে আছে 4, 3 বাইরে না কিন্তু 4 বাইরে, কারণ যে বড় সে হচ্ছে সবচেয়ে বাইরে। আগে 4 থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, তাহলে 4 থেকে 2টা গেল গা, 4 থেকে তোমার 2টা গেল গা, তারপর হচ্ছে 3dতে আসবে, 3d থেকে আরও একটা যাবে, কারণ টোটাল 3টে যাইতে হবে, 3টা বের হয়ে যাইতে হবে। তাহলে আমার থাকে কি ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তাহলে এখন দেখো এম অরবিটালে কয়টা? এম মানে হচ্ছে 3, দেখো এখানে আছে 2টা, এখানে আছে 6টা, টোটাল হচ্ছে কয়টা? 8টা। এবার বুঝছো? আচ্ছা এবার জি ভাইয়া বুঝছো, বুঝছি। হ্যাঁ। এটাও কিন্তু পরীক্ষায় আসে, আর এটাও সবাই আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সবাই ভুল করে। তাহলে আমাদের হচ্ছে অধ্যায় শেষ, একটা দোয়া মাহফিল পড়ে ফেলো। কে পারবা? হুজুর কে আছো? আসো কেউ? টিকটক বাবা কই? টিকটক এসটা কি শেষ পর্যন্ত ক্লাসে নাই? না ভাই আসছে। ও আচ্ছা আসো, দেখি একটা দোয়া বলো না, দেখি একটা দোয়া বলো। অধ্যায় শেষ হলে একটা মাহফিল হবে, তোমাদেরকে তো উরুকে দিলাম মনে মনে। সবাইকে পরীক্ষায় ভালো রেজাল্ট হোক, মুনাজাত ধরেন সবাই। আচ্ছা ঠিক আছে, সবার হচ্ছে পরীক্ষা ভালো রেজাল্ট হোক। আল্লাহুম্মা আমিন। রাব্বিনা যালামনা আনফুসানা ওয়া ইন লাম আমিন আমিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শাবাশ, ভেরি গুড। তাহলে ইনশাল্লাহ আমাদের হচ্ছে যে আমরা পরীক্ষা ভালো করবো। এটা পরে হচ্ছে যে আমার সাথে তোমাদের হয়তো পরীক্ষার পরে দেখা হবে, তোমাদের তার আগে দেখা হবে না, কারণ হচ্ছে যে আমরা পরীক্ষা নিয়ে আরেকটা অধ্যায় শুরু করব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি নোট দিবা, ঠিক আছে, কিন্তু নোটটা হচ্ছে হ্যাঁ যে আমাকে বলছো নোটের কথা, নোটটা হচ্ছে দিবা যে আমাদের কিন্তু হচ্ছে যে আমরা যে পরীক্ষা নিব পরীক্ষার আগে নোট দিতে হবে, ঠিক আছে? নাহলে তো আমরা বুঝবো না কে নোট দিয়েছো কে দাও নাই। আর নোটের উপর ভিত্তি করে কিন্তু আমরা হচ্ছে যে রেজাল্টটা দিব। হ্যাঁ আচ্ছা, আমাদের রেজাল্টটা আমরা যে নিয়ম করছি শুনো, আমি একটু বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে যে আমরা রেজাল্টের ভিত্তিতে যারা আমাদের পরীক্ষা দেবে, ইনশাল্লাহ আমাদের 100+ আছে, সবাই পরীক্ষা দিবা। ক্লাস করানো অনেকে আমি জানি, কিন্তু আশা করি সবাই পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে 10 জনকে নিব, ঠিক আছে তো ভাই? না আমি বলতেছি ঠিক আছে তো, আমরা হচ্ছে যে ওখান থেকে 10 জনকে নিব পরীক্ষার ভিত্তিতে, নাম্বারের ভিত্তিতে। 10 জন থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড নিব। কীভাবে নিব? যে রেগুলার ক্লাস করছে, আই মিন যে নোট করছে সুন্দর করে, যার নোটগুলো সুন্দর ছিল, যে প্রতিদিন ক্লাস নিয়মিত করছে, নোট করছে। ভাইয়া কোন পরীক্ষার কথা বলতেছেন? কোন পরীক্ষা? আমরা তো তোমাদেরকে একটা ঘোষণা দিয়ে রাখছি যে আমাদের একটা মেগা পরীক্ষা নিব আমরা, যেটার উপরে ভিত্তি করে আমরা আমাদের সামর্থ্য মতো তোমাদের প্রাইজ দিব। যে এটা হচ্ছে সকল সাবজেক্টে? হ্যাঁ সকল সাবজেক্টে, যে 3টাতে, কেমিস্ট্রি, বায়োলজি। কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এটা যে ফাইন তোমাদেরকে ঘোষণা করছিল যে 2000 টাকা প্রাইজ মানি। হ্যাঁ 2000 টাকার মধ্যে হচ্ছে যে আমরা ওই তোমাদেরকে মাঝে মধ্যে যে পুরস্কার দিই ওগুলোও টাকা আছে, তো ওখান থেকে আমরা একটু চেষ্টা করব মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট যাতে দেওয়া যায়, আমাদের সামর্থ্য যতটুকু আর কি। তোমরা জানোই আমরা স্টুডেন্ট,
ঠিক আছে? আর এটা কিভাবে করবো আমরা বললাম না যে আমরা হচ্ছে যে 10 জনকে পরীক্ষার নাম্বারের ভিত্তিতে নিব। কেন ফাইম তোমাদের একটা কথা বলছিল যে কি পরিশ্রমই হচ্ছে যে সবসময় আগায় যায়, ঠিক আছে? মানে ভালো যে তুমি ভালো স্টুডেন্ট এই জন্য আগাবা এমন না, ঠিক আছে? ভালো স্টুডেন্ট খারাপ করে কিন্তু পরিশ্রমীরা কখনো ফেল করে না বা পরিশ্রমী কখনো খারাপ করে না, এটা বলছিল। ওই জন্য হচ্ছে যে আমাদের প্রতি সপ্তাহে প্রতি চ্যাপ্টার শেষ করে এক্সাম নেবেন। প্রতি চ্যাপ্টার তো নিবই, তবে আমাদের এটা হচ্ছে মেগা এক্সাম। এটা হচ্ছে ফিজিক্সের একটা অধ্যায়, কেমিস্ট্রি একটা অধ্যায়, বায়োলজি একটা অধ্যায়, 3টা অধ্যায় মিলে বলতেছি আমি শেষ করি। 3টা অধ্যায় মিলে হচ্ছে যে আমরা একটা পরীক্ষা নিব। হয়তো এটা 100 নাম্বার হইতে পারে, ওইটা এমসিকিউই হবে আশা করি। এমসিকিউ হবে যে আমরা দিব, আমরা কীভাবে নিব তোমাদেরকে বলে দিব। এমসিকিউ হবে, ওইটার নাম্বারের ভিত্তিতে আমরা 10 জনকে নিব, সেরা 10 জন যারা পাবে ওই সেরা 10 জন থেকে আমরা হচ্ছে বাকি 3 জনকে নিব। 3 জন হচ্ছে যে কি যারা ওই সেরা 10 জনের মধ্যে আছে, সাথে তারা হচ্ছে কি নোট শেয়ার করে রেগুলার, তারা হচ্ছে যে আমাদের ইনভাইট করতেছে। ইনভাইটটা বাদ দিলাম, আমরা নোট শেয়ার করে। আদিত্য তোমার ক্লাসে হচ্ছে যে মনোযোগী আছে, সব কিছু মিলিয়ে আমরা 3 জনকে নিব, ঠিক আছে? তাদেরকে হচ্ছে যে আমরা এই কথাটা করো। আদিত্য তোমার ইয়েটা বন্ধ করো। তাহলে বুঝতে পারছো আমাদের পরীক্ষাটা আমরা নিব যে হয়তো কোরবানি আগেই নিয়ে ফেলবো, ঠিক আছে ভাইয়া? তাহলে তো আমরা থাকবো না। কেন থাকবা না? তোমরা অনলাইনে কি পরীক্ষা দিতে পারবা না? দিব তো, 10 জনের ভিতরে থাকবো না। 10 জনের ভিতরে থাকার জন্য যা করতে হয় করো। আমরা তো তোমাদেরকে আমরা তো এই জিনিসটা তোমাদেরকে আগে থেকে বলে দিছি যে আমরা কি করব। তো তোমরা করো না, তোমরা পরীক্ষা দাও। পরীক্ষা আমরা বলে দিচ্ছি তো, পরীক্ষার নাম্বারটাই আলটিমেট ফ্যাক্ট না, মানে পরীক্ষার নাম্বারই শুধু না, তার সাথে আমরা অ্যাড করছি কি যে পরিশ্রমী, যে হচ্ছে যে আমাদের ক্লাসগুলো করে প্লাস সে নোট করে, নোটটা সুন্দর করে। আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমরা পরিশ্রমীকে খুঁজে বের করবো, ভালো স্টুডেন্টকে না, ঠিক আছে? পরিশ্রমী মেধাবী দিয়ে আসলে হয় না জিনিসটা, বুঝছো? কেন সামনে তোমরা অ্যাডমিশন দিবা, মেধাবীরা দেখবা যে অনেক জায়গায় ড্রপ করে, ঠিক আছে? মেধাবী খারাপ নয় বলছি, মেধাবী অবশ্যই ভালো, কিন্তু সাথে মেধাবীর সাথে অবশ্যই আমাদের পরিশ্রমটা লাগবে। তো এই পরিশ্রমী হওয়ার জন্য আমাদের হচ্ছে কে পরিশ্রমী এটা বের করা হচ্ছে আমাদের টার্গেট। তো ওইটা থেকে আমরা হচ্ছে তোমাদেরকে অবশ্যই পরীক্ষাটা ভালো করতেই হবে, ওখানে 10 জনের মধ্যে আসতে হবে। তারপর হচ্ছে যে আমরা ওখান থেকে 3 জনকে নিব যে আসলেই পরিশ্রম করছে, মানে যে হচ্ছে টোটাল নোট শেয়ার করছে সব কিছু। আর কোশ্চেন কঠিন হবে না, কারণ কোশ্চেন হচ্ছে আমি তোমাদেরকে এখন যা দিই প্রতিদিন ক্লাসে যা এমসিকিউ দিই, এখান থেকে আমি এমসিকিউ করবো, ঠিক আছে? তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, এতটুকুই, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। না ভাইয়া। আচ্ছা আল্লাহ হাফেজ, সবাই আস্তে আস্তে বের হয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।